হ্যালো দর্শকবৃন্দ, রাজ অঙ্কিতা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় অঙ্কিতা। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ফেসবুকের মেসেজ লিস্টে মেয়েরা আমাকে মেসেজ দিতে দিতে প্রায় পাগল করে ফেলছে। তাই কারো মেসেজের রিপ্লাই না দিয়ে ক্যাম্পাসের গ্রুপে সবার সাথে কথা বলছি। এমন সময় ফোনের রিং বাজছে, কিন্তু ধরছি না, বারবার কেটে দিচ্ছি। ওই নীরব, কলটা ধর। তুই পাগল নাকি? ওই মেয়ের কল আমি ধরতে যাব? দোস্ত, মেয়েটা তো হেব্বি দেখতে, তাহলে কল ধরতে প্রবলেম কি? ওই মেয়েকে আমার পছন্দ হয়নি, তাই ধরবো না। এত সুন্দর মেয়েকে তোর পছন্দ হয়নি? উফ, মেয়েটা যদি আমাকে প্রপোজ করতো তাহলে ওকে নিয়ে প্রেম সাগরে ডুবে যেতাম। তাহলে তুই প্রপোজ করে দে। আরে না, ও আমাকে পছন্দ করবে না। এই যে তুই কত স্মার্ট হ্যান্ডসাম, তাই তোকে পছন্দ করেছে। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, এখন বলতো তোর ঠিক কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ জানি না, কিন্তু যাকে দেখার পর আমার মল তোলা হবে তাকে আমি ভালোবাসবো। আচ্ছা দেখ, এই মেয়েটা দেখতে কেমন রে? আমি মেয়ের ছবি দেখে পুরাই থ খেয়ে গেলাম। কিরে বল, দেখতে কেমন? ভালোই, কিন্তু তুই এই মেয়ের ছবি কিভাবে পেলি? আরে দোস্ত, ওই মেয়ের পেছনে কত ছেলে করে জানিস? মনে হয় ও তোকে পাত্তা দিবে না। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু এই মেয়েটা তো গতকালে আমাকে প্রপোজ করেছে, বাট আমি না করে দিয়েছি। আমার কথাটা শুনে তারে চুপ হয়ে কি যেন ভাবছে। দোস্ত, যাই হোক, একটু টেনশনে আছি রে। কাল থেকে তো আমরা নতুন ভার্সিটিতে যাব, সব কিছুই নতুন। কথাটা বলে ওকে মনে করে দিলাম। শালা, সবকিছু হয়েছে তোর জন্য। প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে কেন তুই প্রেম করতে গেলি? তোর সাথে আমি ছিলাম বলে আমাকেও টিসি ধরিয়ে দিয়েছে। এই নিয়ে দুইটা ভার্সিটি থেকে আমাদের বহিষ্কার করছে। দোস্ত, বলছি তো মাফ করে দে, আর কখনোই এমনটা করবো না, আর হবেও না। শালা, তুই এত সুন্দর কেন রে যে মেয়েই তোকে দেখে সেই প্রেমে পড়ে যায়? সবই আল্লাহর দান রে, সবই আল্লাহর দান। হ্যাঁ বুঝছি, সবে আল্লাহর দান, কিন্তু আমি তোর সাথে এই ভার্সিটিতে পড়বো না। দোস্ত, এমন করিস কেন? তোকে ছাড়া তো আমি প্রেম বলতে যাব, তখনই তার রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ও সরি সরি দোস্ত, ভুল করে বেরিয়ে গেছে। তোকে ছাড়া তো আমি পড়াশোনা করতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোর সাথে ভার্সিটিতে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বল, কি শর্ত? আগে বল, তুই আমার শর্তটা রাখবি? আচ্ছা ঠিক আছে, রাখবো, বল। স্মার্টভাবে ভার্সিটিতে যেতে পারবি না, এর জন্য তোকে গাইয়া গ্রামের ছেলে সেজে ভার্সিটিতে যেতে হবে, যাতে কোনো মেয়ে তোকে দেখে পছন্দ না করে। দোস্ত বলিস কি? না না দোস্ত, তুই আমার সাথে এমনটা করিস না। তুই আমার শর্ত মানলে মান, না মানলে না মান, আমার কিছু যায় আসে না, এটা সম্পূর্ণ তোর বিষয়। কি আর করার, তারিব আমার ছোটবেলার বন্ধু। কখনোই আমরা একে অপরের সাথে ঝগড়া করিনি। সবসময় তারিব আমার সাথে থাকতো, কখনোই আমাকে একা বিপদে ফেলে চলে আসেনি। এমনকি আমিও না। তাই আমার জন্য ও দূরে ভার্সিটি থেকে বহিষ্কার হয়েছে, আমিও হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতে খুশি থাকিস তাহলে আমি রাজি আছি। দোস্ত সত্যি? হ্যাঁ সত্যি। দোস্ত, তোকে আরেকটা কথা বলি, প্রেম করবি ভালো কথাই, কিন্তু মেয়েদের মন নিয়ে খেলা করা ভালো না। আর হ্যাঁ, তোর পেছনে যে এতগুলো মেয়ে করে, সেটা তো সুন্দর চেহারা বা স্মার্টনেস দেখে, কিন্তু মন দেখে না। তাই বলছি, তুই যদি গাইয়া গ্রামের ছেলে হয়ে ভার্সিটিতে যাস, তাহলে দেখবি অনেক মেয়ে তোকে এড়িয়ে চলবে। কিন্তু ওই অবস্থায় তোকে দেখে যে মেয়ে ভালোবাসবে, মনে করবি সেই মেয়ে তোর চেহারা দেখে নয়, মন দেখেই ভালোবাসে। আমি তারিফের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার মাথায় এতদিন যা ছিল আজ সব ভুল প্রমাণিত হলো। আসলেই তো তাই ঠিক কথা বললো। না, এই নতুন ভার্সিটিতে যে করেই হোক আমার মনের মতো একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। আম্মু তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে, তাই আমার পাগলামিটা বন্ধ করতে হবে। কিরে, এত কি ভাবছিস? দোস্ত, তুই ঠিকই বলছিস, কাল থেকে আমি তোর প্ল্যান অনুযায়ী চলবো। কিন্তু দোস্ত, ভুলেও যাতে কেউ আমার কথা জানতে না পারে। তোর তো অনেক ফলোয়ার, মনে হয় তোকে দেখলে অনেকে চিনে ফেলবে, তাই আমি তোকে নিজে হাতে গাইয়ে বানাবো। ঠিক আছে চল। আর কতক্ষণ এই ক্যাম্পাসে থাকবো? এখন তো আর এটা আমাদের ক্যাম্পাস না। হ্যাঁ ঠিকই বলেছিস, চল বাসায় যাই, আমাকে এবারে সুসংবাদটা দিতে হবে। আমি তারিবের কথা শুনেই হেসে দিলাম। তারিবার আমি পাশাপাশি বিল্ডিংয়ে থাকি, তাই ওকে বিদায় দিয়ে আমি ও বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজার কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখেই আমার গলাটা শুকিয়ে গেল, কারণ আম্মু রেগে আছেন। আসো বাবা, ভিতরে আসো। তোমার জন্য তোমার বাবা অনেক কিছু রেডি করে রাখছে। আমি আম্মুর কথা শুনেই বুঝে গেলাম স্যার বাবাকে সব বলে দিয়েছে।
কিন্তু এখন কি হবে? এর আগেও এই একই কাজের জন্য ভার্সিটি ছেড়েছি, আর আজকেও সেম। কিন্তু আজকে মনে হয় কপালে দুঃখ আছে। একথা ভেবে সঙ্গে সঙ্গে আম্মুকে জড়িয়ে ধরেই, আম্মু আর কখনোই এমনটা করবো না, এবারের মতো বাবাকে বোঝাও। হ্যাঁ হ্যাঁ, বোঝাবো তো, আয়। বলেই নীরবের হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখে তার বাবা চুপচাপ রাগ হয়ে বসে আছে। আমি বাবাকে দেখে আম্মুর পেছনে লোকালাম। বাবা আমাকে দেখেই, এই বেরিয়ে আয় বলছি। বাবার কথা শুনে আমি ভয়ে ভয়ে আম্মুর পেছন থেকে বের হলাম। এই, তুই কি আমাদের ভালো থাকতে দিবি না? তোর জন্য তোর ভার্সিটির স্যারের কাছে কতগুলো কথা শুনতে হলো। বাবা কি বলেছে স্যার? তুই নাকি তোর প্রিন্সিপাল স্যারের মেয়েকে চড় মেরেছিস। বাবার কথা শুনে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। আর অনেক মেয়েকে নাকি তুই জ্বালাতন করিস, তার জন্য তোকে বহিষ্কার করেছে। তার মানে আসল সত্যি কথা বাবাকে বলেনি? বাহ, স্যার তো একটা জিনিস বটে। এবার স্যারের সাথে দেখা হলে তার কপালে দুটো চুমি দেবো। কিরে, কি ভাবছিস? কই বাবা, কিছু না তো। এই, তুই কি আর মানুষ হবি না? বাবা আমি তো মানুষই। চুপ কর। তোকে যে বহিষ্কার করেছে এখন কি করবি? বাবা আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব। না 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 না, তার হচ্ছে না। আমার এত বড় কোম্পানি আমি একার কতদিন সামাল দেব? তাই ঠিক করেছি আজ থেকে তোর পড়াশোনা বন্ধ। তুই আমার বদলে কাল থেকে অফিসে যাবি। আর হ্যাঁ, তোর জন্য মেয়ে দেখেছি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে কমপ্লিট করব। বাবা বলো কি? আমি এখন বিয়ে করব না। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। বাবার ধমকি শুনেই চুপ হয়ে গেলাম। কি আর করার, এখন বাবা যা করবে তাই হবে। কিন্তু যেই মেয়ে আমার বউ হবে তাকে আমি হাড়ে হাড়ে টের পাবো আমি কি জিনিস। একথা ভেবেই আমার রুমে চলে গেলাম। তারপর পকেট থেকে মোবাইলটা বের করেই তারকে কল দিলাম। সঙ্গে তার রিসিভ করলো। দোস্ত আমি তো ফাইসে গেছি। কেন রে দোস্ত, কি হয়েছে? তোর বাবা মা কি তোকে ধোলাই দিছে? শালা ধোলাই দিছে মানে? সেরকম ধোলাই দিছে। দোস্ত আমাকেও দিছে, আর বলছে আর কখনো যাতে কোনো মেয়ের পেছনে না পড়ি। তাহলে সোজা বিয়ে দিয়ে দিবে। আচ্ছা বাদ দে, তাহলে তো আমরা কাল থেকে ভার্সিটি যাচ্ছি। আরে বেটা, তোর ভার্সিটি তুই পকেটে রাখ, আমার সব স্বপ্ন ভেঙে গেল। কেন রে দোস্ত, কি হয়েছে? আমার ভার্সিটি যাওয়া বন্ধ, আর বাবা চাচ্ছে আমি তার ব্যবসা দেখাশোনা করি। দোস্ত বলিস কি, তুই আমাকে এই খবরটা আরো আগে দিবি না? কেন? আগে দিলে কি করতি? আরে বেটা, তোর জন্য আমি অলরেডি গায়ে হওয়ার মেকআপ কিনে ফেলেছি। দেখ, শুধু শুধু আমার টাকাটা নষ্ট হলো। শালা তোর গায়ে হওয়ার মেকআপ তুই ধুয়ে ধুয়ে পানি খা। বলি কলটা কেটে দিলাম। শালা আমি আছে বড় টেনশনে, আর ও আমার জন্য গায়ে হওয়ার মেকআপ কেনে। তারপর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না, বাবার কথা অমান্য করলে চলবে না। বিয়ে যেহেতু করাবেই, তাহলে বিয়েটা করেই ফেলি। আচ্ছা মামুন তো বিয়ে করছে, তাহলে ওকেই কল দিয়ে দেখি বিয়ে সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া যায় কিনা। কথাটা ভাবতে না ভাবতেই কল দিয়ে দিলাম। 3বার রিং হওয়ার পর শালাই কল রিসিভ করলো। রে দোস্ত, কেমন আছিস? হ্যাঁ, ভালো। কিন্তু দোস্ত, আজকে সূর্য কোন থেকে উঠছে রে? শালা মস্করা করিস, আমি আছি মহা টেনশনে। আচ্ছা আচ্ছা, বুঝলাম তুই মহা টেনশনে আছিস। তাহলে বলে ফেল তোর টেনশনটা ঠিক কী নিয়ে? টেনশনটা বিয়ে নিয়ে। বিয়ে মানে? কার বিয়ে? আরে বেটা আমার বিয়ে। আমার কথা শুনে মামুন সঙ্গে সঙ্গে পেটে হাত দিয়ে হাসতে লাগলো। আরে বেটা কিছু বলবি নাকি কল কেটে দেবো? আরে না না, কাটিস না। আচ্ছা, হঠাৎ আঙ্কেল তোর বিয়ে নিয়ে পড়লেন কেন? তারপর মামুনকে সব খুলে বললাম। শালা আঙ্কেল যা করছে সব ঠিক করছে। তুই এর আগেও একবার এই কারণে ভার্সিটি ছেড়েছিস, আর এইবারও? দোস্ত এসব বাদ দে, এখন শোন তোর কাছে যে কারণে কল করছি। হ্যাঁ বল। আসলে দোস্ত বিয়ে সম্পর্কে কিছু আইডিয়া দে তো। হ্যাঁ হ্যাঁ দোস্ত, শোন। আসলে বিয়ে মানেই মজা, আর মজা আর বাসর রাতের মজার তো তুলনাই হয় না। আর হ্যাঁ, শ্বশুর বাড়িতে কিন্তু অনেক মজার মজার খাবার দিবে, অনেক আদর করবে। শত হলেও জামাই বাবাজি বলে কথা। সব শালা শালি মিলে তোকে নিয়ে গল্প করবে, দুলাভাই দুলাভাই বলে ডাকবে, অনেক মজা করবে। ওর কথা শুনে তো মনে হচ্ছে বিয়ের থেকে শান্তি আর কিছু নাই। দোস্ত আরও আছে, শোন। যখন সকাল হবে তখন বউ অনেক মিষ্টি ভালোবাসার পরশ দিয়ে ঘুম থেকে উঠাবে। দোস্ত সত্যি কি বিয়েতে এত মজা? আরে বেটা, মজা মানে তুই তো ঘর থেকে বের হবি না।
তা বেটা, ঘর থেকে বের হবো না কেন? শালা বিয়েটা কর, তারপর হাঁড়ে হাঁড়ে টের পাবি পেরা কত প্রকারে ও কি কি। আড্ডা দিবি, আড্ডা তোকে ভালো করে দেওয়া হবে। কতগুলো মনে মনে বললাম। রে কিছু বলছিস না কেন? হ্যাঁ বলছি তো দোস্ত, তুই তোর বাবাকে তাড়াতাড়ি বল বিয়ের আয়োজন করতে। আর হ্যাঁ, আমরা কিন্তু বিয়ের 7 দিন আগের থেকেই তোদের বাসায় থাকবো। শালা তোদের না বললেও তোরা 7 দিন আগে থেকেই থাকবি। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে শালা, তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস, তোকে এবার বিয়ে দিয়ে হাঁড়ি হাঁড়ি টের পাবো পেরা কাকে বলে। কি যে করি, মামুনের কথা শুনে তো মনে হচ্ছে অনেক শান্তিতে আছে। না, আমারও তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। বিয়েতে যে এত মজা লাগে জানলে, আমি যখন বলেছিল তখন করেই ফেলতাম। একথা ভেবে ফেসবুকে ঢুকলাম, অনেকক্ষণ আড্ডা দিয়ে খেতে গেলাম। ডাইনিং টেবিলে বসে আছি আর বাবার মুখ থেকে বিয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছি। বুঝলে নীরবের বাবা, আমি একটা মেয়ে দেখেছি, অনেক মিষ্টি দেখতে। আমার তো অনেক পছন্দ হয়েছে। বলো কি, কখন দেখলে? এই তো বিকেলেই দেখেছি। আমাদের বিল্ডিং এর থেকে 4 থেকে 5 বিল্ডিং পরেই মেয়েটার বাসা। আম্মুর কথা শুনে ভ্যাবাচিকা খেয়ে গেলাম। কারণ আম্মু যে মেয়ের কথা বলছে ওর নাম হলো মাহি। ওর সাথে 1 মাস প্রেম করে ব্রেকআপ করে দিছি। এখন যদি ও আমাকে পায় তাহলে 12টা বাজিয়ে ছেড়ে দেবে। না না, এ আমি কখনোই হতে দেবো না। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। কালকে আমি ওই মেয়েকে দেখে আসবো। না, আমার কথা শুনে বাবা অবাক হয়ে বলল, এই কি হয়েছে, না বললি কেন? না মানে বাবা, আমার ইচ্ছে আশেপাশে কোনো মেয়েকেই বিয়ে করব না। কেন করবি না? বুদ্ধি বের করে বললাম, দেখো আম্মু, যদি আমি আশেপাশের কাউকে বিয়ে করি তাহলে যদি ওর সাথে আমার একটু ঝগড়া লাগে তাহলে ও ওর বাবার বাড়ি চলে যাবে। আর যদি দূরে কাউকে বিয়ে করি তাহলে শত ঝগড়া হওয়ার পরেও আমাদের বাড়ি ছেড়ে ওর বাবার বাড়ি যেতে পারবে না। দেখেছো রহিমা, তোমার ছেলের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ গো, নীরবটাও ঠিকই বলেছে। না না, নীরবের জন্য আশেপাশে কোনো মেয়েকে দেখবো না। তখনই বাবার ফোনে কে যেন কল করলো। হ্যাঁ আকরাম, কেমন আছিস? ওপাশ থেকে কিছুই শোনা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমি কাল সকালে আসছি বলে কল কেটে দিলাম। কে এই আকরাম, আর কি কথাই বা বললো কিছুই বুঝলাম না। রহিমা, কাল সকালে আমাদের এক জায়গায় যেতে হবে। সকাল সকাল রেডি হয়ে নিও। বাবা, আমিও কি যাব? না, তোর যাওয়া লাগবে না। তুই কাল সকালে অফিসে যাবি, ম্যানেজার আছে, তোকে সব বুঝিয়ে দিবে। আচ্ছা বলে খেতে শুরু করলাম। তারপর খেয়ে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ভাবছি বাবা আর আম্মু কাল কোথায় যাবে। ধ্যাৎ, যেখানে খুশি যাক। আমাকে অফিসে যেতে বলছে, আমি অফিসে যাব। যাই হোক, কাল থেকে আমি হব আমাদের কোম্পানির চেয়ারম্যান। ভাবতে ভাবতেই নিজের প্রতি স্যার স্যার ভাব চলে আসলো। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করি গাড়ি নিয়ে অফিসে গেলাম। অফিসে যেতেই সবাই আমাকে স্বাগত জানালো। তারপর ম্যানেজার সাহেবের কাছ থেকে সব বুঝে নিয়ে আমি বাবার চেয়ারে বসলাম। অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি একা একটা রুমে। খুব একা একা লাগছে। মনে মনে ভাবলাম মামুনিকে কল করে ডেকে নিয়ে আসি। আবার ভাবলাম না, এটা অফিস, যদি মামুনিকে নিয়ে আসি তাহলে অন্যরা খারাপ ভাবতে পারে। একথা ভেবে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে আসি। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। এক ঘুমে দুপুর গড়িয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো নামই নেই। অনেকেই আমাকে ঘুমাতে দেখে ডাক দেননি, কারণ শত হলেও চেয়ারম্যান বলে কথা। হঠাৎ ঘুমটা ভাঙতে দেখি সব উল্টাপাল্টা। অনেক ক্ষুধা লাগছে। তারপর ম্যানেজারকে বলে সোজা বাসায় চলে আসলাম। দরজার কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে বাবা, আজকে দিনটা কেমন লাগলো তোর কাছে? আম্মু একদম খারাপ লেগেছে। কি করে যে বাবা ওই বন্দি রুমে একা একা বসে থাকে। আরে আর বলিস না, তোর বাবা কাজের ফাঁকে ফাঁকে একাকিত্ব কাটানোর জন্য টম অ্যান্ড জেরি দেখে। কি, বাবা টম অ্যান্ড জেরি দেখে? বলে হাসতে লাগলাম। হ্যাঁ। ঠিক আছে, কাল থেকে আমিও দেখবো। এখন খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বলে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আম্মু প্লেটে ভাত দিয়ে দিতে বললো, জানিস, আজকে আমি আর তোর বাবা তোর জন্য একটি মেয়ে দেখে আসছি। আমার কথা শুনে ভাতের লোকমা মুখে না দিয়েই আম্মুর দিকে তাকালাম। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও অনেক সুন্দর। আমি মনে মনে ভাবলাম, কে জানে কোন মেয়ে দেখে আসছে। মনে হয় মুখে 1 কেজি ময়দা মেখে দিয়ে খেয়েছে, তাতেই তারা কাত হয়ে গেছে। আর শোন, কাল তোর বাবা তোর বিয়ের ডেট ফাইনাল করতে যাবে।
আমি ভাতের লোকমা মুখে দিব তখনই আম্মুর এ কথা শুনেই সঙ্গে সঙ্গে তাল লিয়ে গেলাম। কি রে, কি হলো? পানি দাও। এই নে, আস্তে খা। পানির গ্লাস তার হাতে দিয়ে। আমি পানি খেয়েই, আম্মু চেনা নেই জানা নেই দেখিও নাই কখনো, হুট করে বিয়ে ঠিক করতে যাবে, আমি কি একটাবার দেখাবেও না? আরে কে বললো দেখাবে না? কাল তো তুই তোর বাবার সাথে সেখানে যাবি, তারাও তোকে দেখবে বলেছে। ও আচ্ছা তাই বলো। আচ্ছা আম্মু আমার খাওয়া শেষ, বলে উঠে পড়লাম। তারপর রাতে মামুন ও তারিফকে কল দিয়ে বলে দিলাম সকালে আমার সাথে মেয়ে দেখতে যাওয়ার জন্য। অনেক প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ মামুনের ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি দুই হারামি একসাথে দাঁড়িয়ে আছে। করে এত সকালে আসছিস যে? আরে বেটা, ঘুরতে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। সরাসরি লাফ দিয়ে উঠে ফ্রেশ হতে গেলাম। বাবা, তারিফ ও মামুন ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে নীল রঙের একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে ড্রয়িং রুমে গেলাম। আমাকে নীল পাঞ্জাবি পরা দেখে সরাসরি মামুন বলল, নীরব, তোকে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, বাবা কখন যাবে? আরে তোর জন্যই তো অপেক্ষা করেছিলাম, চল। তারপর আমি, তারিফ আর মামুন গাড়ির পেছনে বসলাম। বাবা সামনে বসে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পরেই তারিফ আর মামুন আমাকে খোঁচা দিয়ে বিড়বিড় করে কী যেন বলে, কিন্তু বাবার সামনে বলে ওদের কথায় কান দিলাম না। প্রায় ঘন্টাখানেক পরেই বাবা একটা বাড়ির সামনে গাড়ি ব্রেক করলো। কিছুক্ষণ পরেই গাড়ির হর্ন শুনে বাবার বয়সে একটা লোক বের হয়ে এলো। তারপর আমরা তিনজন গাড়ি থেকে নামতেই লোকটা আমাদের তিনজনের দিকে তাকালো। তারপর তার সাথে ভেতরে যেতেই অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর বাড়ির ভেতরটা, অনেক রকম ফুলের গাছ লাগানো হয়েছে, তাতে অনেক ফুলও ফুটেছে। মনে হচ্ছে কেউ একজন এই ফুলগুলোকে অনেক যত্ন করে। তারপর দেখতে দেখতেই ভেতরে ঢুকলাম। বাহ, বাসের ভেতরটাও খুব পরিপাটি। বাবা, তোমরা বসো, আমরা একটু আসছি। বলার পরে আমরা সোফায় বসে পড়লাম। বাবা লোকটার সাথে হাসতে হাসতে কোথায় যেন গেল। দোস্ত, বাড়িটা তো অনেক সুন্দর। শালা সুন্দর তো হবেই, দেখতে হবে না? কার বউ দেখতে আসছি। ওই তোরা এখন চুপ থাক, কেউ দেখলে খারাপ ভাববে। বলতে না বলতে একটা ছেলে আমাদের সামনে এসে হাজির। বয়সে আমার ছোট হবে, কিন্তু দেখতে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আমার নাম ওয়াজেদ, আপনাদের নামটা? আমি নীরব। আমি তারিফ। আমি মামুন। এখন তো ছেলেটার নাম জেনে গেছি, তাই নামটা ব্যবহার করছি। খুব ভালো, আসেন ভাইয়া, আপনাদের ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তখনই সঙ্গে সঙ্গে তারিফ আমার কানে ফিসফিস করে বলল, দোস্ত ভুলেও ছাদে যাবি না, যদি কিছু করে। আরে না, কিছু করবে না, দেখছিস না ছেলেটা দেখতে কত মাসুম। সারা তারিফ সব সময় ভয় পায়। চুপ। হ্যাঁ ভাই চলুন। বলার পরে ওয়াজেদ আগে আগে আর আমরা পেছন পেছন ছাদে যেতে লাগলাম। তারপর ওয়াজেদ আমাদের ছাদে নিয়ে গেল। এই বাড়িটা অনেক বড়, তাই ছাদটাও হয়তো অনেক বড়। দোস্ত, ছাদে ঘোরার কি আছে? দোস্ত যদি ধাক্কা মেরে ফেলে দেয়? তোর শালা চুপ থাক। আমিও জানি ছাদ ঘোরার জায়গা না, হয়তো ছাদে কিছু আছে তাই আমাদের দেখাবে। হয়তো এটাই। তারপর ওয়াজেদ ছাদের গেট খুলে ভিতরে ঢুকলো। আমরা পেছনে পেছনে ভিতরে ঢুকেই তো হয়ে গেলাম। ওয়াও, বিউটিফুল। মামুন হা হয়ে তাকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন আমরা এমন অবাক হলাম কেন। আসলে এই ছাদে অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে, যা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। ওয়াও, অনেক সুন্দর তো। সবাই বলে। বলারই কথা, অনেক সুন্দর করে গোছানো বাগানটা। হ্যাঁ হ্যাঁ, বাগানটা অনেক সুন্দর। তারপর আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে আমরা বসে আছি, ওয়াজিদও চলে গেছে। তখন হঠাৎ মামুন ওর পেছন থেকে একটা সুন্দর গোলাপ ফুল বের করেই, দোস্ত নিয়ে আসছে। কিরে তুই ফুল ছিঁড়ে আনছিস কেন? দোস্ত, ফুলগুলো অনেক সুন্দর, তাই লোভ সামলাতে পারেনি। দোস্ত ফুলটা আমাকে দে, আমি আমার মামাতো বোনকে দিয়ে দিব। ধ্যাৎ শালা, মামা তো বোনকে ফুল দিবি, কিনে দে। এ মামুন, ফুলটা আমাকে দে। কাউকে না বলে কিছু নেওয়া ভালো না। দোস্ত ভুল হয়ে গেছে, এই নে। আমি ফুলটা নিয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললাম। তখন দেখলাম ওয়াজেদ ও একজন মহিলা, মনে হচ্ছে এটা ওয়াজেদের মা হবে। তারা মিলে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তা দেখে মামুন বলল, দোস্ত অনেক ক্ষুধা লাগছে, ভালোই হলো খাবার নিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু অল্প খাবি, বেশি খেলে আবার পেটুক ভাবতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপরে ওয়াজেদ ওর মা আসলো আমাদের সামনে খাবার নিয়ে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম বাবা, বসো, অনেকক্ষণ ধরে তো বসে আছো, এই নাও খেতে থাকো। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। বলে খাবারের বাটি হাতে নিতে যাবে, তখন আমি রাগে দৃষ্টিতে ওর দিকে তাকালাম। মামুন আমার দিকে তাকিয়েই,
না না ঠিক আছে। ভাইয়া আপনারা শুরু করুন। আচ্ছা বাবা কোথায়? ওই তো আঙ্কেল আসছে। তখনই বাবা এসে আমার পাশে বসেই হ্যাঁ, খাওয়া শুরু কর। খাওয়া শেষে মেয়েকে নিয়ে আসবে। বাবার কথা শুনে মামুন আর তারিফ হুমড়ি খেয়ে পরে খাবার খেতে লাগলো। মনটা চাচ্ছে খোয়া দিই, কিন্তু কিছু করার নেই, বাবা পাশে। তারপর খাওয়া শেষে বসে আছি, আবারও বাবা কোথায় যেন চলে গেল। ভালো লাগে না, মনে চাচ্ছে এখন আমি বাসা থেকে বের হয়ে যাই। বিয়ে তো করতেই চাচ্ছিলাম না, তবুও জোর করেই বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখাতে নিয়ে আসছে। আমি চাচ্ছিলাম সুন্দর দেখে একটা মেয়েকে পটিয়ে বিয়ে করব, কিন্তু সব আশা শেষ হয়ে গেল। জানি না মেয়েটা দেখতে কেমন হবে, কেমন হবে তার চালচলন ও কেয়ারিং। এ কথা ভাবতে না ভাবতেই বাবা এসে হাজির। কিরে, কি ভাবছিস? বাবা আর কতক্ষণ বসে থাকবো, আমার ভালো লাগছে না, চলো বাসায় ফিরে যাই। আরে আরে, এত ব্যস্ত হচ্ছিস কেন? মেয়েটা অনেক লাজুক, তাই সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে। কিন্তু আমি তাদের বলে এসেছি মেয়েকে তারা এখানেই নিয়ে আসবে। হ্যাঁ এখানে নিয়ে আসবে, কিন্তু দেখো মেকআপ করে পুরো সাদা ভূত হয়ে আসবে। আর এসব কি বলছিস তুই? মেয়েটা এমনিতেই দেখতে অনেক সুন্দর, মেকআপ করার দরকার হবে না। ঠিক আছে বুঝেছি, আর বলতে হবে না। বলার পরেই 2 থেকে 3টা মেয়ে, সাথে ওয়াজেদ এবং ওয়াজেদের মাও সামনে নিয়ে আসছে আমাদের একটা মেয়েকে, কিন্তু একটুও সাজেনি। মনে হচ্ছে সচরাচর বাসায় যেমন ড্রেস পরে ঠিক সেগুলোই পরে আছে, কিন্তু কথায় আছে না, উপরে ফিটফাট নিচ দিয়ে সদরঘাট। দেখা যাক কেমন মেকআপ করে এসেছে। মিটিমিটি হাসছি আর মনে মনে ভাবছি, তখনই কারো সালাম শুনেই ঘোর কেটে গেল। তার মানে মেয়েটা আমাদের সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, বসো মা, এখানে বসো। ঠিক আমার সামনের সোফা দেখিয়ে বললাম। মেয়েটা ঠিক আমার সামনের সোফায় বসতেই আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো, কিন্তু মেয়েটা ওড়না দিয়ে বড় করে একটা ঘোমটা দিয়েছে, তাই মুখটা দেখতে পারছি না। মামুন আর তারে মুসকে মুসকে হাসছে। আমি বাবাকে হালকা একটু খোঁচা দিয়ে বুঝিয়ে দিলাম মেয়েটার ঘোমটা সরানোর জন্য। আচ্ছা মা, তোমার সম্পর্কে তো আমি সবই জানি। সেই বছর 2 আগে দেখেছিলাম তোমাকে। এখন ঘোমটাটা একটু খোলো, ওরা তো তোমাকে দেখেনি। তখনই সঙ্গে সঙ্গে ওই 3টা মেয়ে বলে উঠলো, না না আঙ্কেল, ও এখানে কমটা খুলবে না। আসলে ও অনেক লজ্জা পায় তো, তাই ও বলেছিল ছেলেকে আলাদা একটা রুমে নিয়ে কোথাও গল্পের কমটা খুলবে। আর আপনি তো ওকে দেখছিনি। মেয়েদের কথা শুনে মামুন ও তারিফের হাসি মুখটা নিমেষে অফ হয়ে গেল। আর আমার কোনো যেন মনে হচ্ছে এখানে একটা ঘ্যাবলা তো আছে, কিন্তু কি করতে যাচ্ছে ওরা? যদি ওরা আমাকে রুমে নিয়ে কিছু করে? না না, এসব আমি কি ভাবছি, আমি তো ছেলে, আমাকে আবার কি করবে? ও আচ্ছা, তাই তো। ঠিক আছে মা, এত লজ্জা পেতে হবে না। তুমি তোমার রুমে যাও, নীরব আসছে। আমি তখন বাবাকে হালকা করে খোঁচা দিয়ে বললাম আমি যাব না। আরে সমস্যা নেই, যা, মেয়েটা অনেক ভালো। কি আর করার, মনের বিরুদ্ধে আস্তে আস্তে মেয়েটার পেছন পেছন যেতে লাগলাম। তারপর মেয়েটা একটা রুমে প্রবেশ করলো। মনে হচ্ছে এটাই মেয়ের রুম, কিন্তু ওই রুমে আমার যেতে ভয় ভয় কাজ করছে। তাই দরজার সামনে দাঁড়িয়েছি, আর হাঁটু একটু একটু কাঁপছে। তখন শুনতে পেলাম মেয়েটা আমাকে ভেতরে ডাকছে, কিন্তু না, মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমাকে কিছু করবে না। তাই আস্তে আস্তে রুমে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। বাহ, রুমটা অনেক সুন্দর তো, অনেক পরিপাটি করে সাজানো। মনে চাচ্ছি এখন ওই রুমে একটু গড়াগড়ি করি, কিন্তু না, এই কাজটা করা যাবে না। তারপর মেয়েটার দিকে তাকাতে দেখি সেই ঘুমটাই দিয়ে রেখেছে। আমি মেয়েটার সামনে যেতেই আমাকে খাটে বসতে বলল। ধন্যবাদ বলে খাটে বসলাম। মেয়েটা আমার পাশে বসেই কেন এসেছেন এখানে? মেয়েটার কথা শুনেই ভাবা জায়গা খেয়ে গেলাম। মেয়েটা সব কি বলছে? আমি কেন আসছি ও জেনেও কেন এমন প্রশ্ন করছে? আচ্ছা এসব বাদ দেন, আপনি আমাকে দেখবেন তো দেখেন বলেই ঘোমটাটা তুলল। আমি মেয়েকে দেখেই ভয় পেয়ে গেলাম, সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আর এটা কি, এই মেয়ে তো দেখি উগান্ডার বাসিন্দা। মনে মনে ঢোক গেলতে গেলতে বললাম। মেয়েটা আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখেই আমার বুকের মধ্যে পরাণ পাখিটা লাফাতে শুরু করছে আর বলছে ভাগ নীরব ভাগ। এটা ভেবেই দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে মেয়েটা আমাকে 2বার ডেকেওছে, কিন্তু কে শুনে কার কথা। এক দৌড়ে এসেই শুধু বাবার পাশে বসে পড়লাম। আমার এই দৌড়ে আসা দেখে সবাই অবাক হয়ে গেল। কিরে, এভাবে দৌড়ে আসলি কেন? বাবা তাদের বাসায় চলো, কথা আছে। আচ্ছা আচ্ছা, দেখছি। ওয়াজেদ আমার কাহিনী দেখে মেটে মেটে হাসছে। আলহামদুলিল্লাহ, ওর মেয়ে পছন্দ হয়েছে। আমি আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করব, কিন্তু এখন একটু বাসায় যেতে হবে। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বললো, আর আমি রাগে ভাব নিয়ে নিচের দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি বিয়ে করলে তো আসবো। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসলাম। আম্মু আমাদের দেখে দৌড়ে এসেই
হ্যাঁ গো, কথাবার্তা কি সব শেষ করেছে? চেয়েছিলাম তো, কিন্তু তোমার ছেলের জন্যই পারলাম কই। কিরে তুই ওখানে কি বলেছিস? আমি কিছু বলিনি, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি ওই রকম মেয়েকে বিয়ে করতে পারবো না। এই ওরকম মেয়ে না। তুই জানিস মেয়েটা কত লক্ষ্মী আর অনেক পরিপাটি। হ্যাঁ, বলেছি তোমাকে, আমি উগান্ডার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কি বললি তুই? ওই মেয়ে উগান্ডার মেয়ে? বলে ঠাস করে একটা চড় দিয়ে দিল। মামুন ও তারের সঙ্গে সঙ্গে থ খেয়ে তাকিয়ে আছে। বাবা, তুমি এই উগান্ডার মেয়ের জন্য আমাকে চড় দিলে? চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না। হ্যাঁ, তোকে ওই উগান্ডার মেয়েকেই বিয়ে করতে হবে, আর এটাই আমার শেষ কথা। বাবা, আমি বিয়ে করব না। তুই বিয়ে করবি না, তোর বাপ। বলতে যাবে তখন আম্মু বাবার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। তখন বাবার সঙ্গে সঙ্গে কথা কাটিয়ে বলল, না মানে, তুই বিয়ে করবি না, তোর ঘাড়ে করবে। আর এই শুক্রবার তোর বিয়ে দিব। বলেই বাবা চলে গেল বিয়ের কথাবার্তা বলতে। আমার যে এত রাগ হচ্ছে, মনে চাচ্ছে এখনই বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু এটা তো সম্ভব না। যাই হোক, আমার মনে হয় বাবাকে ওরা ঘোলা পানি খাওয়াইছে। তখন তারিফ আমার সামনে এসেই, দোস্ত অনেক হয়েছে, এখন চল ছাদে যাই। হ্যাঁ চল ছাদে যাই। আচ্ছা দোস্ত, তুই হঠাৎ করে এমন করছিস কেন? আর উগান্ডার মেয়েই বা আসবে কোথা থেকে? আমি এখন ভালো করে বুঝতে পারছি মেয়েটা আমাদের সবার সামনে ঘোমটা কেন খোলেনি। মানে কি, তুই কি বলতে চাচ্ছিস? আরে বেটা, আমি যখন ভেতরে গেলাম তখন ওই মেয়ে তার ঘোমটা খুলে চেহারা দেখালো। তারপর কি হলো? আরে তারপরেই তো ঘটনা শুরু। তারপর ঘটনা শুরু মানে? আরে ঘোমটার তলে উগান্ডার বাসিন্দা ছিল, আমাকে দেখে হা হয়ে তাকিয়েছিল। কি বললি, উগান্ডার বাসিন্দা? ওই শালা, তোর হাসছিস? জানিস আমি কত ভয় পেয়েছিলাম, তারপরে তো দৌড়ে চলে আসছি। দোস্ত তোর কথা আমি মানতে পারলাম না, উগান্ডার মেয়ে এখানে আসবে কোথা থেকে? আরে মেয়েটা দেখতে অনেক কালো, ঠিক উগান্ডার বাসিন্দাদের মতো, তাই তো উগান্ডার বাসিন্দা বলেছিলাম। ও আচ্ছা, তাই বল। কিন্তু দোস্ত, তোর বাবা তো এই শুক্রবারে এই মেয়েটার সাথে তোর বিয়ে দেবে। এখন কি করবি? শুক্রবার আসতে আর মাত্র 3 দিন বাকি। দোস্ত, আমি কিছু জানি না, মনে হয় উগান্ডার মেয়ে বাবাকে ঘোলা পানি খাওয়াইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। না হলে নিজের একমাত্র ছেলের সাথে কোনো বাবা মা এমন মেয়ের বিয়ে দেয়? দোস্ত, তোর বাবা যে রাগী, একবার যা বলে তাই করে। তুই এক কাজ কর, বিয়ের দিন তুই পালিয়ে যা। তা শালা, এটা কোনো কথা বললি? আমি মেয়ে নাকি যে পালাবো? তাহলে আর কি করবি? তোকে উগান্ডার মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে আমি করবোই, কিন্তু বিয়ের ঠিক 2 থেকে 3 দিন পরেই মেয়েটা পালাবে। কেন, কি করবি তুই? কি করবো তা এখন না, বিয়ের পরে জানতে পারবি। শালা, তুই না কোনো কিছুই আমাদের ঠিকঠাক বলিস না। আরে রাগ করিস কেন, বলছি তো বিয়ের পরেই সব বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু দোস্ত তোর হবু উগান্ডার বউকে তো একবারের জন্য দেখতে পারলাম না। ওয়েট কর, ঠিকই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, দরকার হলে কল দিস। দোস্ত, আমার যাওয়া উচিত। ঠিক আছে যা। বলার পরে ওরা চলে গেল। তারপর আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে নেমে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি করে ওই মেয়েকে বিয়ের পর তাড়ানো যায়। হ্যাঁ, অবশ্য আইডিয়া একটা পেয়ে গেছি। এই অনুযায়ী কাজ করতে হয়তো মেয়েটা এমনি এমনি চলে যাবে। এগুলো ভাবছি আর মেনুটে হাসছি, তখন আম্মু আমার রুমে এসে হাজির। কিরে তুই এমন করে একা একা হাসছিস কেন? কই হাসছি না তো। আমি এইমাত্র দেখলাম তুই হাসছিলি। ও কিছু না আম্মু, এমনি পুরোনো কথা মনে পড়ছিল। ও আচ্ছা, তাই বল। আমি ভাবলাম আবার কি না কি হলো। আচ্ছা খেতে আয়, তোর বাবা এখনো আসেনি। এখনো আসেনি? আচ্ছা আম্মু, একটা কথা বলি। হ্যাঁ বল। তোমরা তো মেয়েকে দেখেছো তাই না? হ্যাঁ দেখেছি তো, খুব মিষ্টি একটা মেয়ে। আমি ঠিকই ধরেছিলাম, ওই মেয়ে তোমাদের ঘোলা পানি খাওয়াইছে। এই তোর মাথা ঠিক আছে? কি আবোল তাবোল বলছিস? ওই মেয়ে আমাদের ঘোলা পানি খাওয়াতে যাবে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটা তোমাদের কিছু করেনি। সে অনেক ভালো, মিষ্টি, চকলেট, কেক, আইসক্রিম সব ওকে। ধুর, তোর সাথে কথা বলাই আমার ভুল ছিল। আয় খেতে আয়। যাব বাবা, আমি আবার খারাপ কি বললাম? আচ্ছা ওই মেয়েটা কি জাদু জানে? আমি দেখেছি উগান্ডা, আর আম্মু আর বাবা বলে অনেক মিষ্টি মানে সুন্দর। কাহিনী তো বুঝতে পারছি না। যাই হোক, এত ভেবে কাজ নেই, খেয়ে একটা ঘুম দেই, এটাই ভালো হবে। এই বলে খাবার টেবিলে গেলাম খেতে। আমি টেবিলে বসতেই আম্মু আমার প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বললো, নিহা,
এই বাড়িতে আসলে ভালোই হবে, আমার আর এই বয়সে এত কাজ করতে হবে না। আম্মুর কথা শুনে অনেকটা অবাক হয়ে বললাম, আচ্ছা আম্মু, এই নিহাটা আবার কে? আরে ওই তো নিহা, আমাদের বৌমা। বাহ, এখনো বিয়েই হয়নি আরও তোমাদের বৌমা হয়ে গেল। বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো হবেই। আর ও আমাকে বলেছে তোকে নাকি ওর অনেক পছন্দ হয়েছে। আম্মুর কথা শুনে হাসবো নাকি কাঁদবো ভেবেই পাচ্ছি না। তোর আমার কি, যখন বাড়ি ভরা মেহমানরা আসবে তখন এই উগান্ডার মেয়েকে দেখলে এমনিতেই বাবা আর আম্মু লজ্জা দেবে, তখন তারা বুঝবে। এই ভেবে তাড়াতাড়ি খেয়ে রুমে চলে আসলাম। কিছু ভালো লাগছে না, তাই মোবাইলটা বালিশের পাশে রেখে উল্টা হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুমও পাচ্ছে বিয়ের টেনশনে। রাতে ঠিকমতো আমার ঘুমও হতো না, তাই চোখটা বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। আর দেখছি আমার মাথায় কেউ হাত বলে দিচ্ছে। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা হাত আমার মাথায় বলে দিচ্ছে হাত। উফ, অনেক ভালো লাগছে, কিন্তু কেন জানি আমি চোখ পুরোপুরি খুলতে পারছি না এবং মেয়েটাকেও দেখতে পারছি না, কিন্তু মেয়েটাকে অনেক আপন লাগছে। মনে হচ্ছে ও আমার পুরো হৃদয় জুড়েই বাস করে। ওর স্পর্শে আমার বুকের বাম পাশটা কেমন উতলা উতলা হয়ে উঠছে। তখন হঠাৎ কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। লাফ দিয়ে উঠে দেখি মেয়েটা নেই। আরে মেয়েটা কোথায় গেল? এ বলে সামনে তাকাতে দেখি আম্মু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু, কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? এই তোর বুদ্ধি বলে কিছু নেই, ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি আমার মোবাইলটা বের করে দেখি 9টা বাজে। তার মানে আজ তো আমার অফিসে যাওয়ার কথা ছিল। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসেই দেখি আম্মু আর বাবা বসে আছে, সাথে তারিফও আছে। কিরে তারিফ, তুই এত সকালে? আমি ডেকেছি। ও, বলে বসে নাস্তা করতে লাগলাম। তারিফও নাস্তা করছে। তখন বাবা বলল, তোর এখন অফিসে যাওয়া লাগছে না, তোর আম্মু তোর বিয়ের শপিং করতে যাবে। আম্মু বিয়ের শপিং করতে যাবে, এসে তো অফিসে না যাওয়ার কি আছে? আমি শপিং করতে যাব না। যাবি না মানে? না গেলে তোর শপিং কিভাবে করবে? আমার জন্য কিছু কেনা লাগবে না, আমি পাঞ্জাবি পরেই বিয়ে করব। আমার কথা শুনে তারিফ আর বাবা আমার দিকে তাকিয়ে আছে। মানে আম্মু বলল, এই তুই কি পাগল হয়েছিস? তুই আমাদের একমাত্র ছেলে, তোর বিয়েতে কেনাকাটা না করলে কার বিয়েতে করব? আচ্ছা তোমাদের যা ইচ্ছা করো। তোরও আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ দোস্ত, তুই ছাড়া তো হবেই না, তোকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। তোর আম্মুর কাছে কার্ড আছে আর টাকাও আছে, লাগলে তোর আম্মুর কাছে বলিস। বলে নাস্তা শেষ করলাম। তারপর আমি তারিফ আর আম্মু শপিং করতে গেলাম। আমার একটুও ভালো লাগছে না কিছুতেই। বাবাকে বোঝাতেও পারছি না যে ওই মেয়েকে আমার পছন্দ হয়নি আর এই শপিংয়ে আমার মত নেই। তারপর শপিং করে চলে আসলাম বাসায়। আম্মু অনেক কিছু কিনেছে, আমাদের যে আত্মীয়রা আসবে তাদের সবার জন্য অনেক শাড়ি ও পাঞ্জাবিও কিনেছে। সব কিছু টানতে হয়েছে আমার আর তারিফের। অনেক খারাপ লাগছে, মনে চাচ্ছে কান্না করতে, কিন্তু না, আমি তো আর বাচ্চা না যে কান্না করব। তাই কান্নাটুকু চেপে রাখলাম। সারা তারিফ তো মহা খুশি, আমার বিয়ে বলে কথা। সে ভাবছি, আমার যদি উগান্ডাদের মতো দেখতে মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমার বন্ধুদের মুখ দেখাবো কিভাবে? না, আমার তো ইচ্ছের কোনো মূল্যই নেই। যা করার আমাকেই করতে হবে। অলরেডি আত্মীয় স্বজন সবাই আসা শুরু করছে। দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল নিজেও জানি না। আজ আমার বিয়ে ওই উগান্ডার মেয়ের সাথে। মেয়েটা যদি এমনিতেই কালো হতো তবুও সমস্যা ছিল না, কিন্তু মেয়েটা দেখতে এতই কালো যে মনে হচ্ছিল আমার সামনে সাক্ষাৎ পেতনি দাঁড়িয়েছিল। অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে তো প্রতিদিন আমাকে ভয় পেতে হবে। না, এই ভয়কে আমি দূর করবই। এই কথাগুলো রুমে বসে বসে ভাবছিলাম, তোরা আম্মু এসে হাজির। কিরে, তোকে সেই কখন রেডি হতে বলেছি, এখনো তো রেডি হসনি, সবাই তোর জন্য ওয়েট করছে। আম্মু তুমি যাও, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। তারপর রেডি হয়ে সবার সামনে যেতেই, কিরে, এত দেরি হলো কেন? এমনি তাড়াতাড়ি চল। বলার পর সবাই গিয়ে গাড়িতে উঠলাম। তারিফ ও মামুনা আমার সাথেই বসেছে। ওরা আমাকে হাসানোর জন্য অনেক কথা বলছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তো ওদের কোনো কথায় আমি কান দিচ্ছি না। তারপর ঠিক স্বপ্নের মতো বিয়েটা হয়ে গেল, কিন্তু মেয়ের মুখটা আর দেখিনি। এখন আমরা মেয়েকে নিয়ে বাসায় ফিরছি। অনেক কান্না করছে, কিন্তু তাতে আমার কি যা আসে যায় না। কান্না করলে করুক, কিন্তু একটাই অবাক করার বিষয়, মেয়েটা দেখতে অনেক কালো হলে ওর কণ্ঠটা অনেক সুন্দর। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই আমি তারিফ আর মামুন সোজা ছাদে চলে গেলাম। দোস্ত, বিয়েটা তো হয়ে গেল, এখন কি করবি? যা করার তাই করবো। তার মানে দোস্ত তুই... ওই শালা, তুই নেগেটিভ ভাবছিস কেন? আমি আজকে বাসর ঘরে যাব না, তাহলে কি করবি? সারা রাত আড্ডা দেবো। দোস্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, এই কদিন ভালো ঘুম হয়নি। শালা, এই কয়দিন যখন হয়নি আজকেও হবে না। দোস্ত আমি তোর সাথে আছি। দোস্ত বলছিস যখন সারা রাত আড্ডা দিবি, তাহলে আমিও আছি।
কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মু ছাদে এসে শুনে ফেললো। তোরা সারা রাত আড্ডা দিলেও নীরব কিন্তু আড্ডা দিবে না। আমার কথা শুনে সবাই থ খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তারিব ও মামুন বলল, আন্টি আমরা ওকে কত বললাম নতুন ভাবে তোর জন্য অপেক্ষা করছে, যা ঘরে যা, কিন্তু ও বলছে সারা রাত আড্ডা দিবে, তাই আর কি, আর বলতে না দিয়েই। থাক, আর বলতে হবে না। তোরা নীরবকে রুমে দিয়ে ঘুমিয়ে পড়। রে তোরা আমাকে ফাঁসি দিলি কেন? দোস্ত তোর আম্মু বলে কথা, আমাদের যদি উনি খারাপ ভাবে তাহলে তো সমস্যা, তাই মিথ্যা বললাম। হ্যাঁ এখন চল। কোথায় যাবো? বাসর ঘরে যাবি? আমি যাবো না, তুই যা। ধর শালা, বউ তোর আমার না, তো তোকে যেতে হবে। মামুন ওর শক্ত করে ধর। বলে ওরা দুইজন আমাকে ধরে উঁচু করে সোজা আমার রুমের দরজার সামনে এসে নামালো। দোস্ত আমি যাব না। দোস্ত তোর একটু বোঝার চেষ্টা কর। দোস্ত আমরা তোর বিষয়ে জানি, তাই বলছি বাসর ঘরে যা, তারপর যা ইচ্ছে কর, মন চাইলে তুই সোফায় ঘুমাতে পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা ঘুমাতে যা। শালা, রুমে না যাওয়ার দান্দা? আগে তুই গিয়ে দরজা বন্ধ কর, তারপরেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বলে আস্তে আস্তে দরজাটা খুললাম। তখন এই বুকের মধ্যে ধরফর করতে লাগলো। আল্লাহই জানে আজকে আমার কপালে কি আছে। যাই হোক, ওরা আশেপাশেই আমি থাকবো না, এমনকি চেহারাও দেখবো না। চেহারা দেখলে তো আবার ভয়ে ঘুমাতেই পারবো না। একথা ভেবে রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিলাম। বাহ, মেয়েটা অনেক বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। এই সুযোগে চাদর আর বালিশ নিয়ে ব্যালকনিতে চলে যাই। যেই ভাবা সেই কাজ। সঙ্গে বালিশের চাদর নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। হ্যাঁ, এখন একটু শান্তিতে ঘুমানো যাবে। চাদর বিছিয়ে শুয়ে আছি। বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর ঘুমও পাচ্ছে অনেক। এই কয়দিন ভালো মতো ঘুমাতে পারেনি, তাই ঘুমানোর চেষ্টা করতেই ঘুম চলে আসলো। হঠাৎ সকালের মৃদু মৃদু রোদের ঝিলমিল আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। যখন ঘুম থেকে উঠতে যাব তখন দেখি আমার গায়ে কম্বল। রাতে তো অনেক বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও ছিল অনেক। তার মানে ওই উগান্ডার মেয়েটা আমাকে কম্বল দিয়েছে। যাই হোক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এই ভেবেই উঠে পড়লাম। তারপর কম্বল আর চাদর ভাঁজ করে ঠিক জায়গায় রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে কফি রাখা। বাহ, এই প্রথম আমার ঘরে কফি পেলাম, তাও আমি না বলা সত্ত্বেও। কিন্তু এই কাজটা কার হতে পারে? কথা ভেবেই কফির মগে মুখ দিয়ে একটু খেতেই অবাক হয়ে গেলাম। বাহ, কফিটা তো অনেক মজার। এরকম কফি এই পর্যন্ত আমি কোনো রেস্টুরেন্টেও খাইনি। এই কথা ভেবেই সবটুকু কফি খেয়ে ফেলাম। খুব মজা ছিল কফিটা, কিন্তু কে বানাতে পারে এমন কফি? তারপর কফির মগটা নিয়ে রুম থেকে বের হলাম। ডাইনিং টেবিলে মগটা রেখে ড্রয়িং রুমে যেতেই দেখি তার এবার মামুন কফি খাচ্ছে আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আমাদের সামনে যেতেই, শালা তুই আসলে একটা মিথ্যুক। কি আমি মিথ্যুক মানে? হ্যাঁ হ্যাঁ, তুই মৃত্যু কই? তুই আমাদের এত সুন্দরভাবে কে ওগান্ডার বাসিন্দা বলছিস? দোস্ত আমার মনে হয় ওই উগান্ডার মেয়ে তোদের এই কফি খেয়ে পাগল করে দিয়েছে, তাই তোরা উল্টা উল্টা বলছিস। ধর বেটা, তুই আসলে একটা। বলতে যাবে তখনই আমার পেছনে তাকিয়ে থেকে গিয়ে মিসকে একটা হাসি দিল। কি হলো হঠাৎ ও আমার পেছনে তাকে হাসি দিল কেন? এত ভেবে আমি পেছনে তাকাতেই ভাবা চেকে খেলাম। আরে এই মেয়েটা আবার কে? এত সুন্দর মেয়ে তো আমি আর কখনোই দেখিনি। কিন্তু এই মেয়েটাকে আর আমাদের বাসায় কেন? তখন এই মেয়েটা বলে উঠলো। কি বললেন আপনি? মেয়েটার কণ্ঠটা শুনে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। তারপরে বললাম, কই কিছু বলিনি তো, আপনি কে? আমার কথা শুনে তখনই মামুন বলে উঠলো, আরে শালা, নিচের বউকে চিনতে পারছিস না? আমার বউ মানে? আরে শালা, এটাই তোর বউ, আমাদের নিহা ভাবি। কথা শুনে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি, কিছু তো বুঝতে পারছি না। কোথায় ওই উগান্ডার মতো দেখতে মেয়ে আর কোথায় পরীর মতো মেয়ে। কি ভাবছেন আমি এত সুন্দর কিভাবে হলাম? হ্যাঁ মানে, না মানে আমার মাথায় তো কিছু ঢুকছে না। ঢুকবে ঢুকবে, সব ঢুকবে। আগে আমাদের বাসায় যাই, তারপরেই সব জানতে পারবেন। আপনাদের বাসায় আমি যাব কেন? আমি যাব না। এ কথা বললে হবে না। বিয়ের পরে সবাই শ্বশুর বাড়ি ঘুরতে চায়, তাই আমাকে নিয়ে আপনারও যেতে হবে। দোস্ত চিন্তা করিস না, আমিও তোর সাথে আছি। আরে শুধু তুই থাকলে হবে না, আমিও আছি। তাহলে তোরাই জানা আমাকে এর মধ্যে কেন টানছিস? বলে রুমে চলে গেলাম। এই যা, রেগে গেল। ধুর, মাথায় তো কিছু ঢুকছে না। এই মেয়েটা কি করে আমার বউ হয়? তাহলে এই উগান্ডার বাসিন্দা কে ছিল? না, মনে হচ্ছে সবাই আমার সাথে মজা করছে। আমাকে জানতেই হবে এই মেয়েটাকে। আর হ্যাঁ, ওই উগান্ডার বাসিন্দাকে তো দেখছি না, কোথায় গেল? এ কোথায় ভেবে সোজা নাস্তা করতে টেবিলে গেলাম। গিয়ে দেখি শুধু বাবা বসে আছে। বাবা আমাকে দেখেই, কিরে, এখন তো বুঝতে পারছিস বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কি এমন ভালো করলে? কি এমন ভালো করলাম মানে? দেখছিস তোর জন্য কত সুন্দর একটা বউ এনেছি। আচ্ছা বাবা, নেহার বিয়ের ছবি তোমার কাছে আছে?
হ্যাঁ আছেই তো, এই দেখ তোর আম্মু। তুলেছিল বলেই নেহার ছবি দেখালো। আমি নেহার ছবি দেখেই থ খেয়ে গেলাম, কারণ এই মেয়ের সাথেই তো আমি একটু আগে কথা বলে আসলাম। তার মানে এই নেহা আমার বউ। ভাবতে মনটা খুশিতে ভরে যাচ্ছে। কিন্তু আমি তো তখন দেখলাম ও কালো ছিল, ঠিক ওয়ান্ডাদের মতো দেখতে। তাহলে কি আমি ভুল দেখেছিলাম? আমি তো ভুল দেখার পাত্র না। তাহলে হয়তো কোনো একটা গন্ডগোল আছে। ও আচ্ছা, ও তো আমাকে ওদের বাসায় যেতে বলেছে, এবং তখনই নাকি কি সত্যি জানতে পারবো। তখন বাবা বলল, এই নীরব, কি ভাবছিস তুই? তখনই বাবার ডাকে আমার ঘোর কেটে গেল। তারপরেই কই কিছু না তো। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে, তোকে আবার ওই বাড়িতে যেতে হবে। আমাকে এই যেতে হবে? না গেলে হয় না? আরে তুই না গেলে কিভাবে হবে, একমাত্র জামাই বলে কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবার নেহা কোথায়? তখন আম্মু নাস্তা নিয়ে এসে আমার কথা শুনেই, কত করে বললাম, তুমি নতুন এসেছো, তোমার কিছু করা লাগবে না। কিন্তু কে শুনে কার কথা, আজকে নিহা সব রান্না করেছে। বাহ ভালোই তো মনে হচ্ছে, কাজেরও বটে। তখন নেহা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রেখে আমার দিকে তাকালো। ওর চোখে আমার চোখ পড়তে বুকের মধ্যে ধোক করে উঠলো। উফ, যেমন ওর চেহারা তেমনই ওর ঠোঁটের হাসি, আর চোখেই তো তুলনাই হয় না। আমি তো পাগল হয়ে যাব। এত সুন্দর একটা মেয়ে কিভাবে হতে পারে? আল্লাহ মনে হয় ওকে খুব যত্ন করে বানিয়েছে। আর আমি এত বোকা, বাসরাতে একবার যদি ওর ঘোমটাটা তুলতাম তাহলে তো আর এমনটা হতো না। তাড়াতাড়ি নাস্তা করে কি এত ভাবছিস? না কিছু না, বলে খাওয়া শুরু করলাম। নেহা খাচ্ছে আর কিছুক্ষণ পর পর আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নেহা আম্মুর সাথে কাজ করছে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কী করে তখন নেহার সাথে কথা বলবো। তখনই নেহা চলে আসলো। নেহা আমাকে দেখে থমকে দাঁড়ালো। আমি নেহাকে দেখে শোয়া থেকে বসে পড়লাম, কিন্তু নেহার সাথে কথা বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিছু বলবেন? হ্যাঁ না মানে, আপনি অনেক সুন্দর। আমার কথা শুনে নেহা লজ্জা পেয়ে মুসকে একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ওর মুসকে হাসি দেখে হা হয়ে তাকিয়ে আছি। আমি নেহাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না নেহা সত্যি আমার বউ তো, নাকি এটা আমি বড় একটা স্বপ্ন দেখছি। তখনই নেহা ওয়াশরুম থেকে বের হলো। আমার দিকে তাকাতেই ভাবাচ্ছে খেয়ে গেলাম। নেহা নীল একটা শাড়ি পরছে, ওকে এত সুন্দর লাগছে, মনটা চাচ্ছে এখন ওকে জোরে ধরি, কিন্তু না, যদি কিছু বলে। আচ্ছা, শাড়িটা দেখতে কেমন? শাড়িটা দেখতে একদম পচা। আমার কথা শুনেই নেহা মনটা খারাপ করে ফেললো, কিন্তু আপনি দেখতে অপরূপ সুন্দর। আমার কথা শুনে নেহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। তখন ওকে আরও সুন্দর দেখাচ্ছিল, আর এই সৌন্দর্যের মাঝে আমি হারাই। আস্তে আস্তে নেহার কাছে গেলাম। নেহা আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে নেহার কাছে গিয়ে ওর কপালে ছোট্ট ছোট্ট চুলগুলো সরে দিয়ে এক নয়নে ওর দিকে তাকিয়ে আছি। তখনই নেহা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে মুচকে হাসে, আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। আমি নেহার দিকে ধা করে তাকিয়ে আছি। নেহা যে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়েছে সেদিকে আমার একটুও খেয়াল নাই। আমি শুধু ওর মায়াবী চেহারার ফাঁদে আটকে গেছি। নেহা আস্তে আস্তে আমার কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে টান দিয়ে ওর কাছে টেনে নিয়েই, এমন করে কি দেখছেন? আমি নেহার এতটা কাছে আসতেই আরও কেমন যেন হয়ে গেলাম। আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। এই প্রথম এত সুন্দর একটা মেয়ের এতটা কাছে আসলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। এই যে মিস্টার, কিছু বলছি আপনাকে। নেহার কথা শুনেই ঘাবড়ে গিয়ে আমার ঘোর কেটে গেল। না মানে, আমি কিছু করিনি। ঘাবড়ে গিয়ে নেহার দিকে তাকিয়ে বললাম। আমার কথা শুনে নেহার সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে হি হি করে হাসতে লাগলো। ওর হাসিটাও যেন পাগল করার মতো। আমি তো প্রেমেই পড়ে গেছি। হাসছেন কেন? আপনাকে দেখে। আমাকে দেখে এত হাসির কি হলো? আপনি আসলেই একটা বোকা। যাব বাবা, আমি আবার কি করলাম? যাই হোক, রাতে ভালো ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়লাম। তখন হঠাৎ দেখতে পেলাম নেহা আমার পাশেই শুয়ে আছে, এক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকালে তো প্রেমে পড়ে যাবে। আমি তো প্রেমে পড়তে চাই। শুধুই কি প্রেমে পড়বে? হুম জড়িয়ে ধরি। হুম বলার পরে আমি নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, এই প্রথম কাউকে জড়িয়ে ধরলাম। এই অনুভূতিটা এতই শীতল যে জড়িয়ে ধরতেই যেন ঘুম চলে আসলো। আসলে এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম, কিন্তু স্বপ্নে যে নেহাকে জড়িয়ে ধরলাম এটা সত্যিই নেহা ছিল। আসলে নেহা আমার অজান্তে আমার পাশে এসে শুয়েছিল। যখন আমি নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তখন নেহার ঘুমটা ভেঙে গেল। নেহার সঙ্গে সঙ্গে তাকে দেখলো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসি। নেহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, আর ওর নিঃশ্বাসের শব্দটা আমার কানে ভেসে আসছে। তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল।
তাকে দেখে আমি নেহাকে জোরে ধরে আসি, আর নেহা আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমি সঙ্গে সঙ্গে নেহাকে সেরে লাফ দিয়ে উঠেই, আমি কিন্তু কিছু করিনি। আপনি না করলে কে করেছে? না মানে ওই যে স্বপ্নে, আর বলতে না দিয়েই। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে নিয়ে স্বপ্নের দেশে ছিলেন? না মানে বলার সঙ্গে সঙ্গে নিয়ে আমার কলার ধরে ওর কাছে টেনেই, না মানে কি? আমি আপনার কি লাগি? নিহার এতটা কাছে আসতে আমি ঘামতে শুরু করলাম। কি ঘুন্ডি মেরে বাবা। কি হলো বলেন? বউ। ও হে, আমি আপনার বউ, তাহলে কাজটা সেরে ফেলি। বলে নিহা আমাকে আবার ধাক্কা দিয়ে শুয়ে দিল। আমি ভয়ে ভয়ে নিহার দিকে তাকিয়ে আসি। তখন নিহা আস্তে আস্তে আমার কাছে এসে শুধু আমার ঠোঁটে একটা কিস করলো। নিহার ঠোঁটের স্পর্শ পেয়ে আমি যেন কোথায় হারিয়ে গেলাম, কিছু দেখতে পারছি না, শুধু অনুভব করছি নিহা আমাকে জোরে ধরে আমার বুকে মাথা রেখেছে। আচ্ছা, আপনি এত ভীতু কেন? কথাটা শুনে আমার ঘোর কেটে গেল। কই আমি তো কাউকে ভয় পাই না। কে বলেছে ভয় পান না? এই তো আমাকে ভয় পাচ্ছেন। নেহার কথা শুনে বুকের মধ্যে একটা একটু একটু করে সাহস বাড়তে লাগলো। নেহা আমাকে জোর ধরে আমার বুকে মাথা রেখে এগুলো বলছিল। কই আপনাকে তো ভয় পায়নি। আসলে হয়েছে কি, কখনো তো কোনো মেয়ে এভাবে কাছে আসেনি, তাও আবার এত সুন্দরী। আমার কথা শুনে নেহার সঙ্গে সঙ্গে উঠে আমার গলা টেপে ধরেই, একদম মেরে ফেলবো যদি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করতে বা ফোনে কথা বলতে দেখি। নেহার আচরণ দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কি গুন্ডি মেরে বাবা, সামান্য মেয়ের কথা শুনে আমার গলা টেপে ধরলো। আর যদি আমার আগের সব কাহিনী জেনে যায় তাহলে তো আর রক্ষা নেই। না না, এমনটা করবো, কখনোই করবো না। এবার ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি তো। নেহা কথাটা শুনে সহসায় আমার গলা ছেড়ে দিয়েই, মনে থাকে যেন আপনি শুধু আমার, আর কারোর না। আমি হা হয়ে তাকিয়ে আছি নিহার দিকে। খুব মিষ্টি এই পাগলিটা, কিন্তু ওর কাছে যেতে আমার সব কিছু গুলিয়ে যায়। কোনো কথায় মুখ দিয়ে বের হতে চায় না। বুকের বাম পাশটা কেমন যেন উতলা হয়ে ওঠে। হয়তো আমি নিহার প্রেমে পড়ে গেছি। যাই হোক, নিহা তো এখন আমার বউ, তাই জমে প্রেম করা যাবে, কোনো বাধাই থাকবে না। একথা ভেবে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। তখন তারিফ কল দিল। তাড়াতাড়ি বল। কিরে মামা, আমাদের ভাবিকে কেমন লাগলো? দোস্ত আর বলিস না রে, প্রেমে পড়ে গেছি রে। মামা, এত সুন্দর একটা বউ পেলে সবাই প্রেমে পড়ে যায়। এখন বল, কেমন কাটলো সকালটা? ধুর শালা, একদমই ভালো না। আগে যদি জানতাম তাহলে বাসরটা মিস করতাম না। তুই আসলে একটা গাধা। এখন শোন, ভাবিকে তোর মনের কথা বলে দে। দোস্ত বললে হবে তো? আরে হ্যাঁ, ভয় করিস না, বুকে সাহস নিয়ে ভাবিকে জড়িয়ে ধরে বল, আমি তোমাকে অনেক ভালোবাসি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। বিকেলে ঘুরতে যাব, মামুনিকে বলিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমি দুষ্টু মার্কে একটা হাসি দিয়ে সোজা কিচেনে গেলাম। গিয়ে দেখি নেহা রান্না করছে, আর আম্মু নিহাকে সাহায্য করছে। কি আর করার, আম্মু আছে তাই কিছু না বলে চলে আসবো। তো আম্মু আমাকে দেখেই, এই নীরব, এদিকে আয়। হ্যাঁ আম্মু আসছি বলেই ভেতরে গেলাম। কি রে, এখানে ঘুরঘুর করছিস কেন? আম্মুর কথা শুনে একটু লজ্জা পেয়ে, কই আম্মু ঘুরঘুর করছি না তো, দেখতে এলাম তোমরা কি করছো। নেহার দিকে তাকিয়ে বললাম। আমার কথা শুনে নেহা মিটে মিটে হাসছে। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এখন ঘরে যা, নিহা একটু পরেই আসবে। আমি আম্মুর কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে তাদের রুমে চলে আসলাম। কখন যে নিহা আসবে, ওকে না দেখলে এখন ভালোই লাগে না। একথা ভেবে শুয়ে শুয়ে ফেসবুকে মেয়েদের মেসেজ দেখছি আর ব্লক করছি। আমার সময় নিহা এসে হাজির। নিয়ে আস্তে আস্তে আমার মাথার কাছে এসে চুল ধরে দিল টান। সঙ্গে সঙ্গেই বললাম, উফ কে রে। বলে পেছনে তাকে দেখে নেহা হাসছে। আমি নিহাকে দেখে উঠে বসলাম। আপনি কিচেনে কেন গিয়েছিলেন আমি জানি। জানোই যখন, তাহলে এত দেরি করলে কেন? রান্না করতে হবে না, তাই তো রান্না শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, খুব ভালো করছো। বলে আস্তে আস্তে নিহার কাছে যেতে লাগলাম। কাকা কাছে আসছেন কেন? পাওনাটা ফিরিয়ে নিতে, বলে নিয়ে হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিলাম। নিহা কিছুই বলছে না, শুধু ঢোক গেলছে। আমি আস্তে আস্তে নিহার কাছে যেতেই নিহার চোখ দুটো বন্ধ করেই, দরজা খোলা তো। নিহার কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি আসলে দরজা খোলা। তারপর দরজা বন্ধ করে মিষ্টি একটা হাসি দিলাম। নিহা আমার হাসি দেখে লজ্জা পাচ্ছে আর মেটে মেটে হাসছে। আমি আস্তে আস্তে নিহার কাছে যেতেই নিহা চোখ দুটো বন্ধ করে চুপ করে শুয়ে আছে। আমি আস্তে আস্তে করে নিহার পাশে শুয়েই ওর কানে বললাম, এত লজ্জা পাবার কিছু নেই, আমি এখন কিছুই করবো না। আমার কথা শুনে নিহার চোখ মেলেই মুচকে একটা হাসি দিল। এই হাসিটা না সোজা বুকে এসে লাগে। তাই
তাই বলার পরে নিহার গোলাপের ঠোঁটটার নেশায় পড়ে গেলাম। কিছুদিন নিজের মনকে আটকাতে পারলাম না। সঙ্গে নিহার গোলাপের ঠোঁটটায় ভালোবাসার পরশ দিতে যাবো, তখন নেহা আবার লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। তখন ওকে আরও সুন্দর লাগছিল। আমি নিজের মতো করেই ওর ঠোঁটে ভালোবাসার পরশ দিতে যাবো, তখন বাইরে থেকে আম্মু খাবার খেতে ডাক দিল। আম্মুর ডাক শুনে চমকে গিয়ে তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়লাম। নিয়ে আমাকে দেখে হাসতে হাসতে দরজা খুলে দিল। কি আর করার, এই যাত্রায় হলো না। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি নেহা রুমে বসে আছে। নিয়ে আমাকে দেখে তাইকে আছে। কি বললো আম্মু? আম্মু খেতে ডেকেছে। তো খাওনি? আপনাকে ছাড়া কিভাবে খাবো? তাড়াতাড়ি আসেন, খুব ক্ষুধা লাগছে। আসলে মা বাবা কখনো কোনো সন্তানের অমঙ্গল চান না। বাবার আম্মু ঠিকই বলেছিল নেহা অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, নেহা আসলেই অনেক ভালো একটা মেয়ে। হয়তো কোনোদিন ভালো একটা কাজ করেছিলাম, তাই আল্লাহ নেহাকে আমার বউ হিসেবে পাঠিয়েছেন। কথাগুলো ভেবেই তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে গেলাম। গিয়ে দেখি আম্মু আর বাবা খাচ্ছে আর নেহা তাদের প্লেটে বেড়ে দিচ্ছে। আম্মু আমাকে দেখেই, দেখেছিস নিহাকে কত করে বললাম আমাদের সাথে খেতে, নীরব চলে আসবে, কিন্তু কে শুনে কার কথা, ও নাকি তোকে ছাড়া খাবেই না। হ্যাঁ এখন তো আমি চলে আসছি বলে টেবিলে বসলাম। নিহা আমার প্লেটে ভাত বেড়ে দিল। তুমিও বসো বলার পরে নিহা আমার পাশেই বসলো। তারপর আম্মু আর বাবা খেয়ে চলে গেল, কিন্তু আমি আর নেহা আস্তে আস্তে খাচ্ছি। যখন দেখলাম আম্মুর বাবা রুমে ঢুকছে, তখন আমি খাওয়া বাদ দিয়ে নেহার দিকে তাকিয়ে আছি। কি হলো, খাচ্ছে না যে? আমার হাতটা ব্যথা করছে। বুঝেছি, আর বলতে হবে না। হাঁ করেন। আর আমি তো এটাই চাচ্ছিলাম। কি হলো, হাঁ করেন? হ্যাঁ দাও, হা। উফ, খুব মজা। নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে আর মেনুতে হাসছে। চলো তুমিও খাও। কিভাবে খাবো? আমি তো আপনাকে খাইয়ে দিচ্ছি। ও হ্যাঁ তাই তো, ওয়েট ওয়েট বলে নেহার প্লেটটা হাতে নিয়ে ভাতের লোকমা ওর সামনে ধরেই, এবার হা করো। নেহা মুসকে একটা হাসি দিয়ে হা করলো। তারপর নেহা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও নেহাকে খাইয়ে দিচ্ছি। এভাবেই দুজনে খাওয়া শেষ হলো। ওর হাতে হয়তো জাদু আছে। খাবারটা এতই মজার ছিল, মনে হচ্ছিল 4-5 প্লেট খেয়ে ফেলি, কিন্তু না, 3 প্লেটের বেশি খেতেই পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। আর নেহা টেবিলের সব কিছু গুছিয়ে রাখছে। রুমে শুয়ে শুয়ে ভাবছি কি করা যায়। হ্যাঁ, আইডিয়া পেয়ে গেছি। আজকে নেহাকে নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, সাথে ওয়াজিদকেও নেওয়া যায়। ওয়াজিদ নেহার ছোট ভাই, সম্পর্কে আমার শালা হয়। তো ওয়াজিদকে কল দিয়ে বিকেলের মধ্যে বাসায় আসতে বললাম। আর তার বউ মামুন তো আসেই। তারপর বিকেলে ওয়াজিদ আমাদের বাসায় আসলো। নিহত ওয়াজিদকে পেয়ে অনেক ব্যস্ত, মনে হচ্ছে আমাকে চিনেই না। তাই আমি মন খারাপ করে সোফায় বসে আছি। তখন এই ওয়াজিদ আমার পাশে বসতে বসতে বলল, তো কি অবস্থা ভাইয়া? এই তো ভালোই। তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো ভাইয়া, ভালোই চলছে। হ্যাঁ, ভালো চললেই ভালো। ভাইয়া আপু তোমাকে রুমে ডাকছে। ও আচ্ছা, হ্যাঁ যাচ্ছি বলে রুমে গেলাম। এদিকে নিহা বসে আছে, ওর হাতে হয়তো কিছু আছে, কিন্তু পেছনে লুকিয়ে রেখেছে। আমি নিহার সামনে যেতে নিহা বসে থেকে দাঁড়ালো। কিছু বলবে? কিছু দিতে চাই। কি দিবে? বলার পরে নিহা ওর পেছন থেকে একগুচ্ছ সাদা গোলাপ বের করলো। আমি সাদা গোলাপগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। অনেক সুন্দর গোলাপগুলো, মনে হচ্ছে ফুলগুলোর অনেক যত্ন করা হয়েছে। এগুলো আপনার জন্য। ফুলগুলো তো অনেক সুন্দর, কোথা থেকে নিয়ে আসলে? এই গোলাপগুলো একটু সিক্রেট। সিক্রেট মানে? হ্যাঁ, এগুলো সিক্রেট এই জন্যই কারণ এই ফুলগুলো সবার জন্য না। মানে? মানেটা হচ্ছে আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, শুধুমাত্র বিয়ের পর আমার বরকে ভালোবাসবো বলে। আমি নিহার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো খুব যত্নে বেড়ে ওঠা ফুল। এগুলোকে আমি অনেক যত্ন করতাম যাতে ওরা খুব সুন্দর হয়ে ফুটতে পারে। আর এই ফুল গাছগুলো শুধুমাত্র আমার বরের জন্যই লাগিয়েছি, যাতে আমার বিয়ের পর আমি আমার বরকে আমার নিজের হাতে বেড়ে ওঠা ফুলগুলো উপহার দিতে পারি। আর হ্যাঁ, সেই কাজটা এখন সম্পূর্ণ হলো। নিহার কথাগুলো শুনে আমি ওকে কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। সোজা নিহাকে জোরে ধরলাম। হ্যাঁ, আমি হয়তো ভাগ্যবান যে আমার একটা বউ পেয়েছি। এখন আমার বাবা মায়ের প্রতি অনেক শ্রদ্ধা জন্ম নিচ্ছে। আসলে কোনো বাবা মা কোনো সন্তানের অমঙ্গল চানই না। আমি নিহাকে জোরে ধরার পর কেন যেন আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি নিহার ঘাড়ে গড়িয়ে পড়লো। কিন্তু এই পানি দুঃখের পানি না, এই পানি সুখের। কি হলো, আপনি কান্না করছেন কেন? বলে আমাকে ছাড়িয়ে দেখলো আমার চোখ দুটো ছলছল করছে।
আপনি কান্না করছেন কেন? বলে ওনা দিয়ে আমার চোখের পানি মুছে দিল। সবসময় আবার জোরে ধরলাম আমার পাগলিটাকে। হ্যাঁ, নেহা আমার জীবনে আসা অনেক বড় একটা গিফট, তাই আমি কখনোই ওকে আমার জীবন থেকে হারাতে দেবো না। নিয়ে আমাকে জোরে ধরে মিটি হাসছে, আমার খুব ভালো লাগছে। মনটা চাচ্ছে সারা জীবনে এভাবেই ওকে আমার বুকে জড়িয়ে রাখি। নিয়াকে জড়িয়ে ধরায় অজানা একটা শান্তি বুকের মধ্যে বাসা বাঁধতে লাগলো। এইভাবে কি জড়িয়ে ধরে থাকবেন? নিয়ার কথা শুনে আমার ঘোর কেটে গেল। ও হ্যাঁ, তুমি রেডি হও, আমরা আজ ঘুরতে যাব কোথায় যাবেন? স্পেশাল এক জায়গায়। কথা শুনে নিয়া অনেক খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি। বলে ব্যাগ থেকে কি যেন বের করতে লাগলো। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে মুসকে মুসকে একটা হাসি দিয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি ওয়াজের সোফায় বসে আম্মু ও বাবার সাথে কথা বলছে। আম্মু, তোমরা এখনো রেডি হওনি? না রে বাবা, আমরা যেতে পারবো না, তোরা যা, আমরা অন্য একদিন যাব। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, তোরাই বরং যা। আমাদের বয়স হয়েছে, আমাদের এখন রেস্টে থাকার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমরা রাতের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে। বলার পরে নিহা একটা শাড়ি পরে এসেছে। ওকে দেখে হা হয়ে গেলাম। উফ, এত সুন্দর লাগছিল বলে বোঝাতেই পারবো না। হ্যাঁ, আমার হয়ে গিয়েছে, কিন্তু আম্মু আর বাবা তো এখনো রেডি হয়নি। বাবার আম্মু নাকি যাবে না, অন্যদিন যাবে। কেন আম্মু? আপনারা আজকে এখনই যাবেন, চলেন। না মা, তোমরা যাও, তোমার বাবার শরীরটা ভালো না। কি? বাবার শরীর ভালো না? আপনি তো আমাকে আগে বলেননি। বাবাকে এই অবস্থায় রেখে আমি যাব না। আরে মা, আমার তেমন কিছু হয়নি তো, এমনি ভালো লাগছে না। তোমরা যাও, আমরা আরেকদিন যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে তো হয়েই গেল, চলো যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে আমার পছন্দের একটা জায়গায় ঘুরতে গেলাম। আগে যখনই আমার মন খারাপ হতো তখনই ওই জায়গায় গেলে আমার মন ভালো হয়ে যেত, কিন্তু বেশ কিছুদিন ধরে সেখানে যাওয়া হয় না। তাই আজকে সবাইকে নিয়ে সেখানে গেলাম। আজ খুব মজা করলাম আমরা। সময়টা যে কীভাবে আনন্দের মাঝে কেটে গেল খেয়ালই করিনি। তারপর নেওয়ার জন্য কিছু শপিং করে বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। বাসায় এসে দেখি আম্মু আর বাবা সবাই বসে টিভি দেখছে। আসলে আম্মু আর বাবা আমাদেরই অপেক্ষায় ছিল, তাই তারা এখনো খায়নি। আম্মু, আপনারা খেয়েছেন? না মা, এখনো খাইনি। আম্মু, আপনারা খাবার টেবিলে যান, আমি আসছি। ঠিক আছে মা। বলে আম্মু আর বাবা খাবার টেবিলে গেল। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। অনেকক্ষণ সবাই মিলে গল্প করে আমি রুমে চলে আসলাম। নিয়ে টেবিলের সব কিছু গুছিয়ে রেখে আসবে। আজকে খুব ভালো লাগছে, কারণ এই প্রথম ঘোরার অনুভূতিটা দারুণ ছিল। কিন্তু আর নয়, আজকে যেভাবে হোক নেহার কাছ থেকে আমার ভালোবাসার প্রাপ্য অধিকার আদায় করবই। এগুলো ভাবতেই দেখি নিহা এসে হাজির। এত দেরি হলো কেন? সবকিছু গোছাতে তো একটু সময় লাগবেই। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমার অধিকারের কি হবে? আমার কথা শুনে নিহা কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করেই, কিসের অধিকার? বুঝো না কিসের অধিকার? বলে আস্তে আস্তে নিহার দিকে যেতে লাগলাম। নিহা আমাকে ওর কাছে আসতে দেখে এক পা দু পা করে পেছনে যেতে লাগলো, আর আমি ওর সামনে যেতে লাগলাম। এক পর্যায়ে নিহার পেছনে যেতে যেতে দেয়ালের সাথে আটকে গেল, আর পেছনে যাওয়ার পথ নেই। এই সুযোগে আমি নিহার কাছে গিয়ে আস্তে করে ওর মাথা ধরে ঠোঁটে একটা কিস দিলাম। তারপর? তারপর কি, বাসর রাত তো পালন করতে পারিনি, তাই এখনই পালন করব। যা, আমার লজ্জা করে না বুঝি? এত লজ্জা কোথায় রাখো? বলে নিয়াকে সঙ্গে সঙ্গে করে তুলে নিলাম। নিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তারপর নিয়াকে বিছানায় শোয়াতেই নিয়া আমার শার্টের কলার ধরে টান দিয়ে ওর বুকের উপরে ফেলে দিয়েই, আমার কিছু একটা ইচ্ছে আছে। বলো কি ইচ্ছে? আমার কিউট একটা মেয়ে বাবু চাই। বলে আবার লজ্জায় লাল হয়ে গেল। আমি নিয়ার কথা শুনে হেসে দিলাম আর বললাম, তোমার মেয়ে বাবু অনেক পছন্দ? হুম। আমারও মেয়ে বাবু অনেক পছন্দ। বলে নিয়াকে জড়িয়ে ধরলাম। তারপরে আমরা হারিয়ে গেলাম নতুন এক প্রাণের খোঁজে। আর বলা যাবে না, বললে চাকরি থাকবে না। সারা রাত ঘুমাইনি, তাই ফজরের পরপরে ঘুমিয়ে পড়ছি। শরীরটাও ক্লান্ত ছিল, তাই ঘুমানোর সাথে সাথে অন্য জগতে চলে গেছি। হঠাৎ কারো হাতের স্পর্শে অন্য জগৎ থেকে নিজের জগতে ফিরে আসলাম, কিন্তু চোখে এত ঘুম যে ঠিকমতো চোখ খুলতেই পারছে না। এই যে মিস্টার লেখক, অনেক ঘুম হয়েছে, এখন উঠুন, বাজারে যান। কেন ডাকছো? কেন ডাকছি শুনতে পাননি? বাজারে যেতে হবে, তাড়াতাড়ি এক্ষুনি উঠুন। আমি বাজারে যেতে পারবো না, ড্রাইভার আঙ্কেলকে বলো সে এনে দেবে। না না, তা হচ্ছে না, আপনাকেই আজ থেকে বাজারে যেতে হবে। বলে আমার হাত ধরে টানতে টানতে উঠিয়ে দিল। আমি তো কখনো বাজারে যাইনি। জানি তো কি হয়েছে,
এখন থেকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে যেতে হবে, এটাই ফাইনাল। বলে আমার হাতে বাজারে ব্যাগ ধরে দিল। আচ্ছা যাচ্ছি, আগে একটা পাপ্পি দাও। নো, এখন কোনো পাপ্পি চলবে না। আগে বাজার নিয়ে আসেন, তারপর অনেকগুলো পাপ্পি দিব। সত্যি? হ্যাঁ সত্যি। বলার পরে এক দৌড় দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বাজার করতে গেলাম। জীবনে কখনো বাজারে যায়নি, আজকে যেতে হচ্ছে। যাই হোক, বাজার করে আসলে তো অনেকগুলো পাপ্পি পাবো। আর নেহার কাছ থেকে পাপ্পি পাওয়ার জন্য শুধু বাজার কেন, আরও অনেক কিছুই করতে পারি। তারপর কোনো মতে অনেক কষ্টে বাজার করে বাসায় ফিরলাম। দরজার কলিং বেল বাজাতেই নেহা দৌড়ে এসে দরজা খুলেই দেখলো আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়াও, এটাই তো চেয়েছিলাম। আজ থেকে প্রতিদিন রোজ সকালে উঠে বাজার করতে যাবে। কি? না না, আমি আর পারবো না, আজকে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পাপ্পিও দিব না। এই না না, আমি প্রতিদিনই বাজারে যাবো, কিন্তু বাজার করে এসে যেন পাপ্পিগুলো ঠিক মতো পাই। আমার কথা শুনে নেহা হি হি করে হাসতে লাগলো। কি হলো, হাসছো কেন? পাপ্পি লাগবে? হ্যাঁ লাগবে তো। হ্যাঁ, তাহলে এখানেই দিয়ে দেই। বলে আমার সামনে আসবে তখনই আমি বললাম, এই এখানে না, কেউ দেখে ফেলবে তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমাকে দাও। বলে ব্যাগটা নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি শুধু নেহার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কবি মশাইরা ঠিকই বলছিল, ছেলেরা যত বড় পালোয়ানই হোক না কেন, একটা জায়গায় তাদের ঠিকই হার মানতে হবে। আর এই দুষ্টি ও ভালোবাসার আমাদের 7টা মাস কেটে গেল। এখন নেহা প্রেগনেন্ট, ওর ভেতরেই বেড়ে উঠছে আরেকটা জীবন। আমার বাবা এখন ওকে তেমন কাজকর্ম করতে দেয় না। আমি সারাদিন অফিসে থাকি, কিন্তু সারাদিন না হলেও বেশিরভাগ সময় নেহার সাথে ফোনে কথা বলি, কারণ ও যেন এখন নিজেকে একা একা মনে না করে। আর বাবাও আম্মু তো আছেই, তাই সারাদিন আনন্দের মাধ্যমে দিন কাটে নেহার। আমি অফিসে বসে কিছু ফাইল দেখছিলাম, তখন নেহা কল দিল। হ্যাঁ নেহা বলো। কি করছো? এই নিয়ে কয়বার জিজ্ঞেস করেছো, হিসাব রেখেছো? আমি তখন কাজ করছি সোনা, তুমি কি করছো? সোফায় বসে আছি, আর এমনি বসে থাকতে একটুও ভালো লাগছে না। কেন, কি হয়েছে? মা আর বাবা তো আমাকে একটুও কাজ করতে দেয় না, আমার ভালো লাগে না। ধুর পাগলি, এই সময়টা কি কাজ করার সময়? তোমার ভেতরে বেড়ে উঠছে আমাদের পরিবারের নতুন আর একটি ছোট্ট সদস্য, আর তোমার কষ্ট হলে তো ওর কষ্ট হবে, তাই না? আচ্ছা, আমার যদি মেয়ে হয় তাহলে তার নাম কি রাখবে? ভাবতে হবে। আচ্ছা ধরো যদি ছেলে হয়? ওটা তুমি রাখবে। ছেলে হলে আমি কিন্তু ওর নাম আলিফ রাখবো। ওয়াও, খুব সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, ছেলে হলে ওই নামটাই আমি রাখবো, কিন্তু মেয়ে হলে নামটা আমি রাখবো। আচ্ছা এখন রাখছি। কেন? আমি আমার পাগলিটার কাছে আসছি। তার মানে তুমি এখন বাসায় চলে আসবে? হ্যাঁ আসবো, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, হুম আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলে মুসকে একটা হাসি দিয়ে কলটা কেটে দিয়ে ফাইলগুলো গুছিয়ে শুধু অফিস থেকে বেরিয়ে আসলাম। তারপর সব থেকে আইসক্রিম নিয়ে বাসায় এলাম। দরজার কলিং বেল বাজাতে নেহা দৌড়ে এসে খুলেই, এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? তোমারটা নে। বলার পরে নেহা মুসকে একটা হাসি দিয়ে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগ সহকারে কি যেন ভাবছে। মনে হচ্ছে ওর মনটা খারাপ, কিন্তু একটু আগেও তো খুব হাসি খুশি ছিল, কি এমন হলো? এ কথা ভেবে নিহার কাছে গিয়ে, কি ভাবছো নেহা? আমার কথা শুনে নিহা চমকে গেল, আর সঙ্গে সঙ্গে মুসকে একটা হাসি দিয়ে বসেই, কই কিছু ভাবছি না তো। নিহার কথা শুনে আমার কেমন যেন মনে হলো, হয়তো নেহা আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। দেখো নেহা, আমি তোমাকে ভালো করে চিনি, আর হ্যাঁ, কোনটা তোমার সত্যিকারের হাসি আর কোনটা তোমার নকল হাসি তা আমি ভালো করেই চিনি। এবার বলো কি হয়েছে, তোমার মন খারাপ কেন? নেহা আমার কথা শুনে আবার মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আসছে। হঠাৎ ওর চোখগুলো ছল ছল করতে লাগলো। এই নেহা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি জানো না তোমাকে এমন দেখলে আমি ঠিক থাকতে পারি না? আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? ভালোবাসি মানে? তোমাকে সারা এই জীবনটাই তো মরে যাবে। আমার না অনেক ভয় লাগে। কিসের ভয় সেটা তো বলবে। হারানোর ভয়। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি আপনি আমাকে ভুলে যাবেন? নিহার কথা শুনে আমার অনেক রাগ উঠে গেল, আর সঙ্গে সঙ্গে বললাম, চুপ, একদম চুপ। আর কখনো যদি এমন কথা শুনেছি তাহলে থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। নিহা আমার রাগ দেখে কিছুটা ভয় পেয়ে বললো, আমি শুনেছি অনেক মা নাকি তাদের বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়।
কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আরও বাঁচতে চাই। কথাটা শুনে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আর তখনই নেহাকে জোর ধরে বললাম, দূর পাগলি, আর কখনোই এমনটা ভাববে না। আল্লাহ যে অতি দয়ালু, সে সব জানেন আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর আল্লাহ কখনোই আমাদের সাথে এমনটা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। আর যদি বাঁচতেই হয় তাহলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথেই মরবো। নিহা আমার কথা শুনে আমাকে আরও শক্ত করে জোরে ধরে কান্না করতে লাগলো। এই নিহা, হয়েছে তো, আর কান্না করো না প্লিজ, আমার ভালো লাগছে না। নিহা আমার কথা শুনে আমাকে সেরে চোখের পানে হাত দিয়ে মুছতে মুছতে বলল, আসেন আমরা ছাদে গিয়ে গল্প করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে কতবার বলবো আমাকে আপনি করে না বলতে? আমি তুমি করে বলতে পারবো না, আমার অনেক লজ্জা করে। দূর, লজ্জার কি আছে, এখন থেকেই তুমি আমাকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, চলো। বলে এক দৌড়ে ছাদে চলে গেল। আমি আমার লজ্জা পেতে দেখে হা হা করে হেসে দিলাম। তারপর আমিও ছাদে গেলাম। গিয়ে দেখি নিহা দোলনায় বসে আইসক্রিম খাচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে নিহার পাশে বসলাম। সঙ্গে নিহা বলল, আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? হুম। তখন নিহা আমার কাঁধে ওর মাথাটা রেখেই, আমি যদি পাখি হতাম তাহলে কতই না ভালো হতো। এই মুহূর্তেও আকাশে দুই ডানা মেলে উড়ে বেড়াতাম। ভালোই হতো, সাথে যদি আমিও থাকতাম। হ্যাঁ, তুমি সাথে না থাকলে হবে নাকি? আমরা দুজনই মুক্ত আকাশে প্রাণ খুলে নিঃশ্বাস নিতাম আর উড়ে বেড়াতাম, কোনো টেনশন থাকতো না। অনেক ভালো হতো। আচ্ছা, আগামীকাল কিন্তু মা আর বাবা আসবে। ও তাই? ভালোই তো হবে। তা তোমাকে নিতে আসবে নাকি? হুম, শুনেছি প্রথম কারোর সন্তান হলে নাকি বাবা বাড়িতেই হয়। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু তোমাকে না দেখে তো আমি এতদিন থাকতে পারবো না। সমস্যা নেই, প্রতিদিন ভিডিও কলে কথা বলবো। না, তা করা যায়। কথা বলার পরে আম্মু দেখি ছাদে আসছে। সে আমি নিহার পাশ থেকে উঠেই, আমি বসো। বলছি, তুই এখন ফ্রেশ হতে যা, নিহার সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলে ফ্রেশ হতে গেলাম। এখন কেমন লাগছে মা? জি আম্মু, ভালো। কাল তোমার বাবা মা আসবে তোমাকে নিতে। ওখানে গিয়ে ঠিক মতন খাওয়া দাওয়া করবে, আর একটুও কিন্তু টেনশন করবে না। জি আম্মু, আপনিও কোনো চিন্তা করবেন না, আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবো। ঠিক আছে মা, তুমি এখন রুমে যাও, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে। বলে নিহা রুমে চলে আসলো। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই মিলে অনেক গল্প ও হাসাহাসি করতে করতে কখন যে রাত হয়ে গেল খেয়ালই করিনি। তারপর রাতের খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। নিহা আম্মুর সাথে একটু একটু করে কাজ করে দিচ্ছে। মনে মনে ভাবছি, এই পাড়াটাকে সেরে কীভাবে থাকবো এতদিন। ভাবতে মনটা কেমন যেন করতে লাগলো। বিছানায় বসে বসে এগুলো ভাবছিলাম। তখন এই নিহা রুমে এসেই, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? তখন নিহার কথা শুনে আমার ঘোর কেটে গেল। কই কিছু না তো, বসো। তারপর নেহা আমার পাশে বসেই, আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? এই ধরো আমার কথা, আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে, এইটাই ভাবছিলে হয়তো। কথাটা শুনে নিহার দিকে তাকিয়ে আসি। নিহার সঙ্গে সঙ্গে আমাকে জোর ধরে মুচকে একটা হাসি দিয়েই, এত ভাবার কি আছে? তুমি তো চাইলেই প্রত্যেক সপ্তাহে আমাদের বাসায় যেতে পারবে। পারবো, কিন্তু না, এতে আশেপাশের লোকজন খারাপ ভাবে। আমাদের পরিবারের ছোট্ট সন্তান আসলেই আমি তোমাদের বাসায় যাব। তাহলে তোমাকে দেখবো কিভাবে? ভিডিও কলে, বলে হেসে দিলাম। আমার হাসি দেখে নিহাও হেসে দিল। অনেক রাত হয়েছে, এখন আসো ঘুমিয়ে পড়ি। হুম। বলে বিছানায় শুয়ে পড়লো। আমিও লাইটটা নিভিয়ে নিহাকে জোরে ধরেই ঘুমিয়ে পড়লাম। সকালে সে আগের মতোই নিহার চিল্লানিতে ঘুম ভেঙে গেল। আসলে আমি ঘুম থেকে না উঠেই চিল্লি শুরু করে দিচ্ছে নিহা বাজার করার জন্য। এখন আমার বাজার করার অভ্যাস হয়ে গেছে, তাই নিহার চিল্লি শুনে উঠে পড়ি। আজও ঠিক বাদশালের মতো উঠেই, আরে উঠে গেছি তো, এখন বলো কি কি বাজার করতে হবে। বেশি কিছু না, প্রতিদিনের মতোই। কেন, আজকে না তোমার বাবা মা আসবে? হ্যাঁ, আসবে তো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। আগে একটা পাপ্পি দাও। নিয়ে আমার কথা শুনে মুচকে একটা হাসি দিয়েই, এইবার হয়েছে? হ্যাঁ হয়েছে, বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বাজার করে নিয়ে আসলাম। নিয়ে বাজারগুলো দেখেই, এত কিছু আনার কি দরকার ছিল? দরকার ছিল কিনা জানি না, কিন্তু আম্মু বলেছে। তখন আম্মু এসেই,
নীরবকে আমি বলেছি এগুলো আনতে। কতদিন পর তোমার বাবা মা আসছে, ভালো মন্দর একটা ব্যাপার আছে না? এখন এগুলো আমাকে দিয়ে তুমি রুমে যাও তো। না আম্মু, আমিও আপনার সাথে থাকবো। এত কিছু একা রান্না করতে আপনার কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে মা। বলার পরে আমি মুসকে একটা হাসি দিয়ে চলে আসলাম। একটু পর অফিসে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে টেবিলে গেলাম। তারপর সবাই মিলে নাস্তা করলাম। কিন্তু আজকে আমার অফিসে যেতে ইচ্ছে করছে না, আর নিয়াকেও ওর বাবার বাড়ি যেতে দিতে মন চাইছে না। বুকের মধ্যে কেমন যেন হারানোর ভয় কাজ করছে। কিন্তু কেন? নিয়া আবার কিছু হবে না তো? না না, এ আমি কি ভাবছি? নিয়ার কিছু হলে তো আমি আমার নিজেকেই হারিয়ে ফেলবো। আমার বেঁচে থাকাটাই যে মিথ্যে হয়ে যাবে। কি রে, কি ভাবছিস? না না আম্মু, কিছু না। আমি অফিসে গেলাম বলে অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে আসলাম। অফিসে এসে নিহাকে কল দিলাম। নিয়ে ওর কাপড়গুলো গোছাচ্ছিল, তখন ওর ফোনটা বেজে উঠলো। সঙ্গে কলটা রিসিভ করেই, হ্যাঁ, অফিসে পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু ভালো লাগছে না। কেন? এই যে তুমি চলে যাচ্ছ, বিয়ের পর কখনো তো তোমাকে ছেড়ে একা থাকেনি, তাই খারাপ লাগছে। পাগল একটা! আমি একেবারের জন্য চলে যাচ্ছি নাকি? তুমি প্রত্যেক শুক্রবার আমাদের বাসায় আসবে, তাহলেই তো হয়। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। এই এই, বাবা মা চলে আসছে। ও আচ্ছা, তাহলে এখন রাখছি, সাবধানে যেও। আচ্ছা। পাগল একটা! এই বলেই কল কেটে দিল। আমিও কাজে মন দিলাম। তারপর নিহা ওদের বাড়িতে চলে যাওয়ার পর ঠিক এভাবে আমাদের প্রতিদিন কথা বলে আমরা। হ্যাঁ, আমাদের পরিবারের ছোট্ট সন্তান আসতে আর বেশি দেরি নেই, তাই সবাই নিহার অনেক খেয়াল রাখে। কিন্তু নিহা একটু ভয় পাচ্ছে। হ্যাঁ, প্রথম সন্তান হওয়ার আগে সব মেয়েরা একটু একটু ভয় পেয়ে থাকে, এমন ঠিক নিহাও একটু ভয় পাচ্ছে। কিন্তু আমি সবসময় নিহাকে সাহস জুগিয়ে রাখি, কারণ নিহা একটু হলেও যেন ওর ভয়কে ত্যাগ করতে পারে। আজ অফিসের জরুরি বড় একটা মিটিংয়ের জন্য তাদের অফিসে আসলাম, তাই নিহার ঘুমে ডিস্টার্ব হবে বলে কল করলাম না। অফিসের মিটিংয়ের জন্য মোবাইলটা সাইলেন্ট করে প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ করলাম। আমি আমার কেবিনে গিয়ে বসতেই হঠাৎ আমার মোবাইলের কথা মনে পড়লো। আর আমার মোবাইল তো সাইলেন্ট করা, না জানি নিহা কয়টা কল করছে। এই ভেবে মোবাইলটা পকেট থেকে বের করবো, তখন ম্যানেজার সাহেব আমার কেবিনের কাছে এসেই, স্যার। হ্যাঁ আসুন বলে মোবাইলটা আর বের করলাম না। স্যার, তারা আমাদের সাথে একমত। আপনি যেভাবে ওনাদের বুঝিয়েছেন তাদের নাকি অনেক ভালো লেগেছে, তাই তারা কাজটা আমাদেরই দিবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ স্যার, আপনার বাবা মানে স্যার আমাকে 3টা কল দিয়েছিলেন, কিন্তু আমি মিটিংয়ে থাকায় ধরতে পারিনি, কিন্তু পরে কল করেছি, ধরেনি। ম্যানেজারের কথা শুনে বুকের মধ্যে অজানা একটা ভয় ও সন্দেহ চলে আসলো। কিন্তু কেন? ও আচ্ছা, আপনি যান, আমি দেখছি। কথা বলে মোবাইলটা পকেট থেকে বের করে দেখি বাবা 30টা কল দিয়েছে। শুনে আমার বুকের মধ্যে কেমন যেন করতে লাগলো। সন্দেহটা আরও বেড়ে গেল, কারণ বাবা জানে আমি মিটিংয়ে আছি, কিন্তু তারপরে এতবার কল দিল কেন? কখনো তো এমনটা করে না। কথা ভেবেই বাবাকে কল দিলাম, কিন্তু না, ধরছে না। 3বার রিং হওয়ার পরে বাবা রিসিভ করে বলল, নীরব বাবা, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুক করে উঠলো। সঙ্গে বললাম, কেন বাবা, কি হয়েছে? নিহা হসপিটালে আছে। কি? নিয়া হসপিটালে? কোন হসপিটালে আছে? তারপর বাবা হসপিটালের নাম বলার পরে দৌড়ে অফিসের বেসমেন্টে চলে গেলাম গাড়ি বের করতে। তারপর গাড়িটা নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। অনেক খারাপ লাগছে আর কান্নাও পাচ্ছে অনেক। আর মাথায় শুধু আজে বাজে টেনশন আসতে লাগলো। যদি নিহার কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? আমি তো নিয়াকে ছাড়া থাকতে পারবো না। একথা ভাবছি আর দৌড়ে হসপিটালের ভেতরে ঢুকছি। তখন দূর থেকে দেখলাম বাবা আর আম্মু কান্না করছে, তার সাথে নেহার পরিবারের সবাই আছে, তারাও কান্না করছে। তাদেরকে আমার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। দৌড়ে গেলাম তাদের কাছে, সবাই আমাকে দেখে আরো জোরে কান্না করতে লাগলো। বাবা, কি হয়েছে? নীরব, আমাদের বৌমা। বলে জোরে কাঁদতে লাগলো। কি হয়েছে নিহার? বাবা, নেহা নাকি বাঁচবে না। নিহার বাবার কথা শুনেই সবাই আরো জোরে জোরে কাঁদতে লাগলো। নিহার বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে এসব? সবাই কি পাগল হয়ে গেল নাকি? আমার নেহা আমাকে একা রেখে কখনোই যেতে পারে না। নেহা চলে গেলে আমার কি হবে? মনে মনে ভাবছি আর চোখ বেয়ে পানি পড়ছে। তারপর বললাম, কি বলছেন এসব? চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কথাগুলো। হ্যাঁ বাবা, ঠিকই বলছি। নেহা যখন আমাদের বাসায় ছিল তখনও অনেক দুষ্টুমি আর বায়না করতো, ঠিক ছোটদের মতো। আজও ঠিক ওই রকম ওটা বায়না করছিল। আমি বলছিলাম অফিস থেকে আসার পথে নিয়ে আসবো। তারপর নেহা ওর ফোনটা হাতে নিয়ে দৌড়ে ওর রুমে যাবে। ঠিক তখনই পা মচকে ফ্লোরে পড়ে যায়। ও পেটে অনেক ব্যথা পেয়েছিল।
আর এতই ব্যথা পেয়েছিল যে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে আসি। তারপর ডক্টর নেহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ঘন্টাখানেক পর এসে বলল নেহাকে নাকি বাঁচানো যাবে না। কথাটা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। না, নেহা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। হে আল্লাহ, তুমি একটু সহায় হও, আমি তো নেহাকে ছেড়ে থাকতে পারবো না। তখন অপারেশন থিয়েটার থেকে ডক্টর এসেই আলহামদুলিল্লাহ, ওনার একটা মেয়ে হয়েছে। কথাটা শুনে সবাই কান্না থামিয়ে অবাক হয়ে গেল। সবসময় নেহার বাবা ডক্টরকে ধরেই, সত্যি বলছেন ডক্টর, নেহার মেয়ে হয়েছে? হ্যাঁ, ওনার একটি মেয়ে হয়েছে। ডক্টর, নেহা এখন কেমন আছে? নিহার বাবার কথা শুনেই ডক্টর চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবাই আবার কাঁদতে কাঁদতে দৌড়ে নিহার রুমের কাছে গেল। এ ডাক্তার, আপনি চুপ কেন? নিয়ে কেমন আছে? আই এম সরি, আসলে উনি পেটে অতিরিক্ত ব্যথা পেয়েছিল। ভাগ্যক্রমে ওনার বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু ওনাকে বাঁচাতে পারিনি। কথাটা বলে ডক্টর মাথা নিচু করে চলে গেল। সঙ্গে আমি স্তব্ধ হয়ে গেলাম। নিহা আমাকে ছেড়ে যেতে পারে না। নিহা বলে দৌড়ে নিহার কাছে যেতে দেখি সবাই নিহাকে ধরে কান্না করছে, কিন্তু পাগলিটা চুপচাপ ঘুমিয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। আর আমাদের ছোট্ট সন্তানটা ওরই পাশে হাত পা নাড়িয়ে খেলা করছে। সঙ্গে সঙ্গে বুকটা ফেটে কান্না চলে আসলো। হঠাৎ করে কেমন যেন বুকের বাম পাশটি অনেক কষ্ট অনুভব হতে লাগলো। এক দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে আছি, আর অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। তখনই সবাই আমাকে ডেকে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সঙ্গে দৌড়ে গিয়ে নিহাকে জোরে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। এই নিহা, কথা বলছো না কেন? নিহা, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই নিহা, কথা বলো। নিহা, এই নিহা, তুমি এভাবে আমাকে ছেড়ে একা চলে যেতে পারো না। নিহা, কথা বলো। কান্না করতে করতেই বলে নিহাকে আবার জোরে ধরেই তখনই হঠাৎ অনুভব করলাম নিহা হার্টবিট চলছে, কিন্তু এতক্ষণ চলছিল না। শুনে নিহাকে ছেড়ে ওর দুই গাল ধরেই, এই নিহা দেখো, আমি এসেছি। এই নিহা, কথা বলো। তখন দেখলাম নিহা একটু একটু করে নিঃশ্বাস ছাড়ছে। আমি ওকে আরো জোরে জোরে ডাকতে লাগলাম, এই নিহা, এই যে আমি এসেছি, প্লিজ চোখ খুলো। এই নিহা, নিহা। তখন নিহা আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। আমি নিহাকে চোখ খুলতে দেখেই আমার বুকের মধ্যে ভালো লাগে কাজ করতে লাগলো। ওর দু গাল ধরে কান্না করতে করতে হেসে দিলাম। নিহা ওর চোখ খুলে আমাকে দেখেই কান্না করতে করতে বলল, পারলাম না তোমাকে ছেড়ে যেতে। তোমার ভালোবাসার টানেই আল্লাহ হয়তো তোমার কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি নিহার কথা শুনে কান্না করতে করতে ওকে জোরে ধরলাম। নিহাও কান্না করতে করতে আমাকে জোরে ধরলো। তখন রুমে ডক্টর এসে ভ্যাবাচেকে খেয়ে গেল। কি আশ্চর্য, উনি বেঁচে আছেন। বলে দৌড়ে বাইরে গিয়ে সবাইকে বলল। সবাই কথা শুনে দৌড়ে এসে দেখে নিহা আমার সাথে কথা বলছে। আমি সবাইকে দেখে নিহার পাশ থেকে উঠে পড়লাম। মারি, তুই বেঁচে আছিস? বলে দৌড়ে এসে নিহাকে জোরে ধরে কান্না করতে লাগলো। নিহাও ওর আম্মুকে জোরে ধরে কান্না করতে লাগলো। তারপর একে একে সবাই নিহার সাথে কথা বলার পরে ডক্টর বলল, এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। আজ ওনার জন্যই উনি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন। আমি এর আগে কখনো এমনটা দেখিনি। তারপর আমি আমার মেয়েটাকে কোলে নিতেই, হ্যাঁ, এইবার বলো আমাদের মেয়ের কি নাম রাখবে? হ্যাঁ, ওটা তো ভেবেই রেখেছি। কি? যেমন তোমার নাম নিহা আর আমাদের মেয়ের নাম হবে নিহারিকা। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। সবারই নাকি ওই নামটা পছন্দ হয়েছে। অবশ্য আমারও অনেক পছন্দের এই নামটা। যাই হোক, আমাদের জন্য দোয়া করেন যাতে আগামী দিনটা আমরা সবাই একসাথে কাটাতে পারি।